সো লাস্ট ক্লাসে আমরা করছিলাম কি, লাস্ট ক্লাসে আমরা শেষ পর্যন্ত করছিলাম যে কোনো একজনের কাছ থেকে আমরা তার হচ্ছে একটা ইউজারের কাছ থেকে তার মার্কস নিলাম। মার্কস নিয়ে আমরা ডিটারমাইন করলাম যে তার মার্কস 0 থেকে 100-র মধ্যে কিনা, এটা ফার্স্ট লাইনে আমরা ডিটারমাইন করলাম। আমরা লজিক্যাল অর দিয়ে এটা ডিটারমাইন করছি। লজিক্যাল অরের কথা আমাদের মনে আছে, আমরা ইফ কন্ডিশনের মধ্যে যখন লজিক্যাল অর ইউজ করব তখন যদি একাধিক শর্ত থাকে, যেমন একটা শর্ত আছে এ কি 100 থেকে বড় কিনা আর এ কি 0 থেকে ছোট কিনা, যদি একাধিক শর্ত থাকে যে কোনো একটা শর্ত সত্যি হইলেই ইফ স্টেটমেন্টের যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা ট্রু বলে গণ্য হয় এবং পরের স্টেটমেন্টটা এক্সিকিউটেড হয়ে যায়। সো এখানে কেউ যদি 130 বলে তাহলে সে এটা মানতেছে 100 থেকে বড়, কিন্তু সে 0 থেকে ছোট এটা মানতেছে না। কিন্তু যেহেতু লজিক্যাল অর দেওয়া, যে কোনো একটা মানলেই সে 130 বলছে, যে কোনো একটা মানছে, তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, বলবে যে তোমার মার্কস অ্যাকসেপ্টেবল না। আবার কেউ যদি -6 দিত, তাও -6টা এ 100 থেকে বড় এটা মানতেছে না, কিন্তু -6টা এ 0 থেকে ছোট এই শর্তটা মানতেছে। লজিক্যাল অর দেওয়া থাকলে যে কোনো একটা শর্ত মানলেই ইফের কন্ডিশনটা ট্রু বলে গণ্য হবে এবং পরের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। সো কেউ যদি -6 দেয় তাও এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। পরে আমরা করছিলাম কি আরেকটা ইফ স্টেটমেন্ট এনে দেখছিলাম যে এটা 80 সমান বা 80-র বড় কিনা মার্কসটা, এবং 100 সমান বা 100-র ছোট কিনা। আমরা যখন লজিক্যাল অ্যান্ড ইউজ করছি এবং বা লজিক্যাল অ্যান্ড ইউজ করার সময় আমরা আমাদের মনে রাখতে হবে যে ইফ স্টেটমেন্টের মধ্যে যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনের মধ্যে আমরা যে অংশগুলোকে লজিক্যাল অ্যান্ড দিয়ে কানেক্ট করছি, লজিক্যাল অ্যান্ড দিয়ে আমরা দুইটা শর্তকে কানেক্ট করছি, একটা হচ্ছে 80 সমান বা বড় হইতে হবে, আরেকটা কানেক্ট করছি 100 সমান বা ছোট হইতে হবে। লজিক্যাল অ্যান্ড যদি আমরা দেই তাহলে ইফের শর্ত, পুরা শর্ত সত্য হওয়ার জন্য লজিক্যাল অ্যান্ডের সব পাশে যে শর্তগুলো আছে সবাইকে সত্যি হইতে হবে। তার মানে এই স্টেটমেন্টে যদি এক্সিকিউট হইতে হয় তখন মার্কসটা অবশ্যই এই শর্তও মানতে হবে, 80 সমান বা তার বড় হইতে হবে, এবং মার্কসটা 100 ছোট বা 100 সমান হইতে হবে। এই দুই শর্তই যদি কোনো এর ভ্যালু মানে, দুই শর্তই মানে, তখন ইফের এই কন্ডিশনকে আমরা ট্রু বলতে পারবো এবং পরের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। দ্যাট মিন্স কেউ 83 দিল, 83 এই শর্ত মানে 80 সমান বা বড়, 83 এই শর্ত মানে 100 সমান বা ছোট। লজিক্যাল অ্যান্ড দিলে উভয় শর্তকে মানতে হবে। উভয় বা তিনটা শর্ত যদি থাকে, দুইটা লজিক্যাল অ্যান্ড দিয়ে যদি আমরা করি, সকল শর্তকে মানলে তখন লজিক্যাল অ্যান্ড যুক্ত কন্ডিশন ট্রু বলে গণ্য হয়, আর একমাত্র ট্রু হইলেই পরের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। সেম এখানে লজিক্যাল অ্যান্ড দিয়ে আমরা করছি যে 70 সমান বা বড় হইলে এবং 79 সমান বা ছোট হইলে তখন আমরা বলবো এ। লজিক্যাল অ্যান্ড দিয়ে সবগুলা করে করে আমরা কোথায় গেছি, আমরা 80 থেকে 100 গেছি, 70 থেকে 79 গিয়ে এটা মানলে যে স্কোর মানবে তাকে বলছি এ হবে, 60 থেকে 69 হলে এ মাইনাস হবে এটা বলছি, 50 থেকে 59 হলে বি হবে এটা বলছি, 40 থেকে 49 হলে সি, 33 থেকে 39 হলে বলছি ডি, আর হচ্ছে 0 থেকে 33 হলে বলছি ফেইল্ড। সো আমরা আগের দিন এইগুলা দেখছি যে মাল্টিপল ইফ স্টেটমেন্ট আমরা কিভাবে ব্যবহার করব এবং লজিক্যাল অপারেটরসগুলো আমরা কিভাবে ইউজ করব। লজিক্যাল অপারেটর আমি 3টা বলছিলাম, তার মধ্যে আমরা 2টার ইউজ করছি, একটা হচ্ছে লজিক্যাল অর আর একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অরের ক্ষেত্রে একাধিক শর্ত যে আছে, যে কোনো একটা শর্ত যদি সত্য হয় তাহলেই ইফের পুরা কন্ডিশনটা ট্রু বলে গণ্য হবে এবং পরের স্টেটমেন্ট এক্সিকিউট হবে। যে কোনো একটা লজিক্যাল অরের উভয় পাশে যেগুলো আছে, যে কোনো একটা শর্ত যদি ট্রু হয়ে যায় তাহলে পুরা ইফের কন্ডিশনটা ট্রু বলে গণ্য হবে এবং পরের স্টেটমেন্টটা এক্সিকিউটেড হবে। কিন্তু লজিক্যাল অ্যান্ড যদি থাকে তখন কি হইতে হবে, সকল ইন্ডিভিজুয়াল শর্তকে সত্য হইতে হবে, তাহলেই কেবলমাত্র ইফের পুরা কন্ডিশনটা ট্রু বলে গণ্য হবে এবং পরের স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এখানে যদি একটাকে মানে আরেকটাকে না মানে তাহলে এই পরের স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। সো
এইটার সাথে আমি অ্যাসাইনমেন্ট দিছিলাম যে তুমি 5টা ইনপুট নিবা, 5টা ইনপুট নিয়ে 5টার অ্যাভারেজ বের করবা, তারপরে কোন গ্রেড পাইছে সেটা বলে দিবা। 5টা সাবজেক্ট আমি বলে দিছিলাম, ইউজারকে জিজ্ঞেস করবা তুমি ফিজিক্সে কত পাইছো, ফিজিক্সের ইনপুট নিবা। তুমি কেমিস্ট্রিতে কত পাইছো জিজ্ঞেস করবা, কেমিস্ট্রির ইনপুট নিবা। তুমি হায়ার ম্যাথে কত পাইছো এটা জিজ্ঞেস করে নিবা, জেনারেল ম্যাথে কত পাইছো এটা জিজ্ঞেস করে নিবা, আর বায়োলজিতে কত পাইছো এটা জিজ্ঞেস করে ইউজারের কাছ থেকে 5টা ইনপুট নিবা। 5টা ইনপুটের অ্যাভারেজ বের করবা, সেই অ্যাভারেজটা কোন গ্রেডের মধ্যে আছে সেই গ্রেডটা ইউজারকে বের করে বলবা। অনেকেই করে ফেলছো, যারা যারা করতে পারো নাই এই পরের অংশ তো করেই দেওয়া আছে, এবং এই লাস্ট ক্লাসের ক্লাস নাম্বার 6 এর কোডটা তো আমি মেসেঞ্জার গ্রুপে শেয়ারও করে দিছি। আর শুরুর অংশ ইউজারের কাছ থেকে 5টা ইনপুট নিবা, 5টা ইনপুট নিয়ে 5টা ইনপুটের অ্যাভারেজ বের করবা। এইটা বাই দিস টাইম তোমাদের সবার করতে পারা উচিত। রিজন, তুমি কি এখন অ্যাসাইনমেন্টটা করতে পারবা? স্যার কোনটা স্যার? একটু আগে যে বললাম গত ক্লাসের অ্যাসাইনমেন্ট ছিল যে ইউজারের কাছ থেকে 5টা সাবজেক্টের মার্কস নিবে, মার্কস নিয়ে অ্যাভারেজ বের করবে, অ্যাভারেজটা কোন গ্রেডের মধ্যে সেই গ্রেডটা প্রিন্ট করে স্ক্রিনে বলবে। এটার জন্য একটা সি প্রোগ্রাম লেখা। না স্যার, পারবো না স্যার। তো why do you miss classes? একটু আগে যে আমি বলছি যে কোন গ্রেড পাইছে বের করা, আবার গো থ্রু করছি, সেটা বুঝছো? জি স্যার, এটা বুঝছি। এখন যদি এখানে কেউ যদি ইনপুট দেয় 68, তাহলে কোন শর্ত এক্সিকিউট হওয়ার কথা? এটা। জি স্যার, থার্ড নাম্বারটা। এখন তার ইনপুট 8। ওকে, আমরা ফিজিক্সের মার্ক পি চলকে নিব, কেমিস্ট্রির মার্ক আমরা নিব সি চলকে, তারপরে হচ্ছে বায়োলজির মার্কস নিব বিতে, হায়ার ম্যাথের মার্কস নিব এইচ এম, জেনারেল ম্যাথের মার্কস নিব জিএম। এই চলকগুলোতে আমরা নিয়ে স্টোর করব, আর হচ্ছে অ্যাভারেজ মার্কসটা এতে স্টোর করব। তাহলে আমরা ইউজারকে প্রথমে বললাম ফিজিক্স মার্কস, ফিজিক্সের মার্ক নিলাম। তারপরে আমরা ইউজারের কাছ থেকে কেমিস্ট্রির মার্ক নিব, কেমিস্ট্রি মার্ক নিয়ে কোথায় স্টোর করব, সিতে। তারপরে ইউজারের কাছ থেকে বায়োলজির মার্ক নিব, বায়োলজির মার্ক নিয়ে কোথায় স্টোর করব, বিতে। এইভাবে দিছি না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ আচ্ছা স্যার, জেনারেল ম্যাথ। একটা কোয়েশ্চেন ছিল এই ব্যাপারে। বলো। মানে আপনি তো লিখলেন এইচএম, আমিও যখন করছিলাম তখন এইচএম লিখছিলাম, বাট আমি কি হায়ার ম্যাথ বা হায়ার ম্যাথমেটিক্স বা জেনারেল ম্যাথমেটিক্স এগুলো কি লিখবো? তুমি লিখতে পারো চলকের নাম মানে দেওয়ার সময় যখন মাঝখানে আমি কোনো। চলক, মানে আমি যখন চলককে পরিচয় করাই দিব, যেমন আপনি জিএম বা এম দিয়ে পরিচয় করাইছেন, তো ওইটা কি আমি জেনারেল ম্যাথ লিখতে পারি ওই জায়গায়? হ্যাঁ, আমি তোমার এই প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। তুমি লিখতে পারো চলকের নামকরণ করার সময় চলকের নামের মধ্যে কোনো হোয়াইট স্পেস দেওয়া যায় না, মানে স্পেস চাপ দিতে পারবা না। তুমি আন্ডারস্কোর দিয়ে তুমি লিখতেই পারো হায়ার আন্ডারস্কোর ম্যাথস, বাট মাঝখানে কোনো হোয়াইট স্পেস দেওয়া যাবে না চলকের নামকরণ করার জন্য। এক, দ্বিতীয় হচ্ছে চলকের নামকরণ করার সময় শুরুতে ডিজিট দিয়ে স্টার্ট করা যাবে না, মানে 3GM এটা চলকের নাম হইতে পারবে না। GM3 এটা লিখতে পারো, GM2 এইভাবে চলকের নাম দিতে পারো। এনিথিং, চলকের নামকরণ করার কিছু নিয়মাবলী আছে, অলরেডি তোমরা শেখার মতো অবস্থায় চলে আসছো। নেক্সট 2-3 ক্লাসের মধ্যেই চলকের নামকরণ করার যে নিয়মাবলীগুলো আমি সেগুলোতে নিয়ে যাব তোমাদেরকে। আই থিঙ্ক ইউ পিপল আর রেডি ওই জায়গাটা করার জন্য। আপাতত তুমি প্রশ্ন করছো, আমি তোমার প্রশ্নের উত্তর দিলাম। চলকের নামকরণ করার সময় তুমি এনিওয়ে ইউ ক্যান রাইট দ্য নেম অফ দ্য ভ্যারিয়েবল, বাট তুমি মাঝখানে স্পেস ইউজ করতে পারবে না, হোয়াইট স্পেস। সো হায়ার ম্যাথস কথাটা যদি লিখতে চাও তুমি লিখবা হায়ার আন্ডারস্কোর ম্যাথস।
মিস্টার রিজন, এবার বুঝতে পারছো? জি স্যার। ফিজিক্সের মার্ক নিলাম, কেমিস্ট্রি মার্ক নিলাম, বায়োলজি মার্ক নিলাম, জেনারেল ম্যাথের নিলাম, হায়ার ম্যাথের নিলাম, তারপরে কি করলাম, অ্যাভারেজ বের করলাম। অ্যাভারেজ বের করে তারপরে কি করলাম, অ্যাভারেজটা কোন গ্রেডের মধ্যে আছে সেটা দেখাইলাম। ওকে, আই ক্যান নট গো এনি মোর ইন ডিটেল। আচ্ছা, অলরাইট, তাহলে আমরা আজকে করব কি, এই যে আগের দিন আমরা যতটুকু করছি সেটার উপর থেকে আমরা এখন অ্যাডভান্সড হব। সো আমি নতুন রেপল অন করতেছি। ক্লাসে কে কে আছো? রিজন আছো, সিনথিয়া আছো, ফাতিন, মুত্তাহিব, আরিয়ান, রজত, নাইকে, মানসুরা, আমি 2 জন, তার মানে আছো 9 জন। মানসুরা নাই, আরেকজন নাই, হু ইজ দ্যাট গাই? maybe Zarif Junaid. Zarif Zunaid, right, Zarif Zunaid, he is not in the class. Okay, okay, Zarif Junaid. নতুন রেপল আমরা ক্রিয়েট করলাম। আজকে ক্লাস হচ্ছে 7। স্যার এটা তো হওয়ার কথা না, জারিফ তো মরে গেল স্যার, তার আগে একবার ক্লাসে ঢুকে বলে যাবে। হ্যাঁ, তো জারিফকে কেউ ফোন দিয়ে দেখো কি হয়েছে। যেমন মানসুরের খবর তার একদম ঘনিষ্ঠ বান্ধবী সিনথিয়া জানে, জারিফের খবর কেউ ফোন দিয়ে নাও। ওকে, আজকে আমরা করব কি, আজকে দেখো আমি ফার্স্টে প্রবলেমটা বলি, তারপরে আমরা সলিউশন চিন্তা করব। আজকে প্রবলেম হচ্ছে তুমি ইউজারের কাছ থেকে ত্রিভুজের 3টা বাহুর মান নিবা, নিয়ে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখাবা। প্রশ্নটা আবার বলতেছি, ইউজারের কাছ থেকে তুমি ত্রিভুজের 3টা বাহুর মান নিবা, নিয়ে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে দেখাবা। কেউ আমাকে বলতে পারো যে আমরা অ্যালগরিদম যদি লিখি আমরা কি কি স্টেপ ফলো করতে পারি এখানে? বলো বলো, বলতে থাকো। আচ্ছা স্যার, স্যার সবার আগে চলক নিব, দেন সূত্র লিখব, দেন হচ্ছে ইউজার থেকে ইনপুট নিব, দেন রেজাল্ট। খুবই ভালো বলেছো, কংগ্রেচুলেশন। অ্যালগরিদম যদি আমরা করি তাহলে কিভাবে করতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফলের কনটেক্সটে বলো। আর কেউ? তো প্রথমে ত্রিভুজের 3টা বাহুর মান নিতে হবে ইউজারের কাছ থেকে। তারপর এনিওয়ান চিন্তা করেন আপনারা একটু। আপনাদেরকে চিন্তা করার টাইম দেওয়ার জন্য আমি কোয়েশ্চেনটা লিখতেছি। জারিফ আসছে। ও ওয়েলকাম। বলো আমাকে যে আমরা স্টেপস কি কি ফলো করতে পারি। থিঙ্ক, কাম অন, চিন্তা করো। তোমাদের ভুল তো হইতেই পারে, বাট চিন্তা করো, চিন্তা করে দেখি বলো। অ্যালগরিদম আমরা লিখি, ফর্মুলা ফর্মুলা একটা পার্ট হইতে পারে। আচ্ছা, স্টেপে পরে যাই। আমরা অনেকে অনেক কথা বলছো যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, এটা বলছো। তারপরে আর কি বলছো যে
ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট করা, ইউজিং কি ফর্মুলা সেটা আমরা এখনো লিখি নাই, বাট ফর্মুলা ইউজ করতে হবে। আর কোন স্টেপ হইতে পারে, আমি স্টেপ 1 2 স্টেপ 1 2 3 4 কি বসবে আমরা গিয়ে পরে বসাই, বাট কি কি কাজ করার লাগতে পারে আরো কয়েকজন বলছো, তো বলো আর কি হইতে পারে। রেজাল্ট শো করা। হ্যাঁ, আর কি হইতে পারে? ত্রিভুজটাকে জাজ করতে পারি আমরা স্মার্ট, প্রকার ভেদ দিয়ে। স্মার্ট কিভাবে ফাতিন একটু এক্সটেন্ড করো তোমার কথাটা। লাইক স্যার এটা কি সমকোণ ত্রিভুজ নাকি সমবাহু ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজ, এটা ইয়া করতে পারি আমরা। এটাকে জাজ করা। এইটা জাজ করা কি তোমার জন্য জরুরি, নাকি তোমার জন্য আরেকটা জিনিস জাজ করা জরুরি? আসলে এই যে তিন সাইডের তিনটা ভ্যালু আসছে এটা কি একটা ত্রিভুজ তৈরি করে কিনা? একটা হ্যাঁ, এটাও জাজ করা যায়। একটা ফর্মুলা আছে এটা দিয়ে, একটা যে ত্রিভুজ ওই দুইটা বাহুর যোগফল ওটা অন্য অন্য বৃহত্তম বাহুর চেয়ে বড় হবে। একটা ত্রিভুজ গঠন হওয়ার শর্ত কি? হোয়াট ইজ দ্য কন্ডিশন টু ফর্ম আ ট্রায়াঙ্গেল? তো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। এটা হ্যাঁ, সব সময় হ্যাঁ। একটা ট্রায়াঙ্গেল, in order to create a triangle or form a triangle, the summation of two sides has to be larger than the value of the other side. অন্য আরেকটা বাহুর মান থেকে অন্য যে কোনো বাকি যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর মানের যোগফল সব সময় কি হইতে হবে? অবশ্যই বড় হইতে হবে। সমান হইলে কি হবে? ছোট হইলে কি হবে? না, সমান স্যার হইলে কি সমান হবে? হলে হবে না, বাট ছোট হলে হবে। সমান হইলে হবে কি না। সমান হইলে কি সমান হবে? হলে হবে না। স্যার সমান হলে কখনোই সম্ভব না। সমান হলে সম্ভব নয়। আচ্ছা, তাহলে আরেকটা স্টেপ কি হইতে পারে? ইভ্যালুয়েট whether triangle formation is possible or not. এটা একটা স্টেপ হইতে পারে। আর কিছু কি হইতে পারে? হ্যাঁ, ওকে, আমরা যেগুলো পাইছি তাহলে সেগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ সাজানোর চেষ্টা করি। আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি এরিয়া ইউজ করার জন্য, এরিয়া বের করার জন্য? এনিওয়ান, এনি আইডিয়া? আচ্ছা স্যার, অনেক বড় রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। হ্যাঁ, হ্যাঁ, মানে এটার আমরা পরিসীমা বের করব, এটাকে দুই দিয়ে ডিভাইড স্যার আগে পরিসীমা বের করে রুট ওভার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আচ্ছা, গুগল ডকের রুট চিহ্ন দেয় কোথায়? আমি তো ইউজ করি নাই কখনো, আমার দেখতে হবে। স্যার আরেকটা কাজ করতে পারি, যে ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল সেটা বের করতে পারি। কিন্তু কি ধরনের ট্রায়াঙ্গেল ওইটা এটা তো তোমার ম্যাটার এখানে করে না। ওইটা তো তোমার এখানে নেসেসারি না, বিকজ ইন অর্ডার ফর আ প্রোগ্রাম টু ওয়ার্ক তোমার খালি দেখতে হবে এন্ড গোল কি, সেখানে তুমি কত কম স্টেপে পৌঁছাইতে পারো, শর্ত মেনে কত কম স্টেপে পৌঁছাইতে পারো। আরেকটা স্টেপ আছে। আচ্ছা, ফর্মুলা এখানে লেখার দরকার নাই, আমরা ফর্মুলা ওখানে গিয়ে লিখবো। অনেকেই ফর্মুলা বলে ফেলছো, আমরা ওখানে গিয়ে এক্সিকিউট করলাম। তুমি অ্যালগরিদম লেখার সময় কিন্তু ফর্মুলা লিখতে পারো। ওকে, তাহলে আমি অ্যালগরিদম লেখার চেষ্টা করি, আপনারা আমাকে হেল্প করেন। তারপরে আমরা আরো কিছুদিন গেলে আমি লিখবো, আপনারা বলে বলে দিবেন, আমি লিখবো। বাট এখন আমি লিখতেছি, আপনারা আমাকে হেল্প করেন সাথে। আর এরপরে আপনারা এক্সপার্ট হয়ে গেলে আপনারা গাইড করবেন, আমি লিখব। আমরা ইউজারের কাছ থেকে প্রথমে ইনপুট নেব। সেকেন্ড স্টেপ আমাদের কি করা উচিত এই কাজগুলোর মধ্যে? আগে দেখতে হবে পসিবল কিনা, মানে ট্রায়াঙ্গেলটা ফর্ম।
evaluate whether triangle formation is possible or not. আচ্ছা, তারপরে আমাদের কি করা উচিত? যদি পসিবল হয় পসিবল হলে ফর্মুলায় যাওয়া উচিত, ফর্মুলাটা দেওয়া। স্যার স্টেপ 2 রেজাল্ট শো করা হবে না? হুম রেজাল্ট শুধু লাস্টে হবে। শো করা হ্যাঁ, আগে তো স্যার রেজাল্ট যদি না হয় সেক্ষেত্রে একটা রেজাল্ট শো করতে হবে না যে কোনো একটা মিস্টেক হচ্ছে, আপনার এরর হয়েছে একটা। হ্যাঁ, গুড গুড অবজারভেশন। এখন এইখানে তো তুমি দুইটা ডিসিশনের একটা ডিসিশন নিচ্ছ যে তুমি এরিয়া বের করবা নাকি করবা না, তাই না? সো evaluate whether the triangle formation is possible or not. হ্যাঁ, তারপরে হচ্ছে if no, ধরো এটা আর কি আমরা টেক্সটে লিখতেছি, আমরা যখন ফ্লো চার্ট করা শিখবো এটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করব। if no, go to স্টেপ নাম্বার, কোন একটা স্টেপ আমি এখানে দিলাম, স্টেপ নাম্বার 6 let's say. if no, go to স্টেপ নাম্বার 6 এ গিয়ে বলবো যে ট্রায়াঙ্গেল তৈরি করা সম্ভব না। স্টেপ নাম্বার 6টা আগে থেকে লিখে রাখি। বুঝছেন কথাটা? Yes, sir. হ্যাঁ, ডিসপ্লে ধরলাম আর কি, স্টেপ 6 না হয়ে পরে এডিট করে 5 টাইপ বানানো লাগতে পারে। আচ্ছা, যাই হোক, ইফ নো, গো টু স্টেপ 6। আর ইয়েস হইলে কোথায় চলে যাবে? স্টেপ 3 তে নেমে যাবে। ওকে, সো এখন স্টেপ 3 তে কি করা উচিত? ক্যালকুলেট করব ফর্মুলা দিয়ে। আর কারো কোনো অন্য মত? if yes তখন আমাকে এর পরের ধাপে যেতে হবে। হ্যাঁ, ইয়েস হইলে স্টেপ 3 তে চলে আসবে। এখন স্টেপ 3 তে কি করা উচিত? ইয়েস হয়ে স্টেপ 3 তে আসছে, ধরো স্টেপ 3 তে কি করা উচিত? বাকি Step সবাই 3 একটু হলে মুখ খুলেন, ফর্মুলা দিতে হবে, ফর্মুলা দিতে হবে। মানে তোমার কাজটা কি? ফর্মুলা দিয়ে কি করতে চাও? অর্ধ পরিসীমা বের ফর্মুলা দিয়ে এরিয়া বের করা। ফার্স্টে আমাকে মানে পরিসীমাকে ধরতে হবে 2s, তারপর এটাকে 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমা বের করতে হবে, তারপর ফর্মুলাটা লিখে দিলেই হয়ে যাবে না। হ্যাঁ, আমরা প্রথমে পরিসীমা বের করলাম, মানে a + b + c / 2, এটা বের করলাম স্টেপ 3 তে। তারপরে স্টেপ 4 এ গিয়ে আমাদের কি করা উচিত? স্টেপ 4 এ গিয়ে কি করা উচিত? স্টেপ 4 এ কি করা উচিত বলো না? আপনারা সবাই মুখ খোলেন না কেন? খালি দু একজনের ভয়েস আমি শুনি। কেউ না বুঝলেও বললো, আর বুঝলে পরিসীমাটা বের হওয়ার পরে পরিসীমা বের করে পরিসীমাকে আগে যদি 2s বলে নেই ভালো হয় না? বা পরিসীমাটা বের করে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে মেইন টার্গেট হলো অর্ধ পরিসীমা বের করা। স্যার আমরা সরাসরি করি না, অর্ধ পরিসীমাটা বের করি। করতেই পারি, মানে a + b + c / 2। ঠিক আছে। স্টেপ 5 কি হবে? ফর্মুলা লিখে দিতে হবে। রেজাল্ট শো করতে হবে। এক্সিট কেন বললাম? কে বলতে পারবে? কারণ স্যার এক্সিট না করলে তো স্টেপ 6 এ চলে যাবে। হ্যাঁ, স্টেপ 6 এ চলে যাবে। এক্সিট না করলে তো স্টেপ 6 এ চলে যাবে, তাই তো? রাইট।
সো এটা আমরা একভাবে স্ট্রাকচার করছি, তোমার অ্যালগোরিদম তুমি আরেকটু ডিফারেন্টলি স্ট্রাকচার করতে পারো। there is no right and wrong answer in this unless তুমি যদি ম্যাসিভ লজিক্যাল এরর না করো, তুমি স্টেপ বাই স্টেপ তোমার কাজে পৌঁছাতে পারলেই হইলো। অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদম হচ্ছে একটা ওভারঅল স্টেপ বাই স্টেপ ওভারভিউ অফ হাউ ইউ ওয়ান্ট টু গেট দ্য জব ডান। মানে তোমার টার্গেট যেখানে, কোড লিখে সেখানে তুমি কত ফাস্ট কত কম স্টেপের মাধ্যমে পৌঁছাইতে পারো সেটার একটা থিওরিটিক্যাল ভার্সন হচ্ছে খাতায় রিটেন ফর্ম হচ্ছে অ্যালগোরিদম। এইখানে অ্যালগোরিদম লেখার সময় মানুষ সূত্রগুলোও লিখে রাখে, সূত্রগুলোও তুলে রাখে যে এমনি এমনি এই স্টেপে এই সূত্র দিয়ে এই জিনিসটা বের করব, ওই স্টেপে গিয়ে ওই সূত্র দিয়ে এই জিনিসটা বের করব, তারপরে পরের স্টেপে গিয়ে এটা করে ফেলবো। এইভাবে অ্যালগোরিদম মানুষজন রিয়েল লাইফে করে। I'll suggest you everyone যে আপনারা 2010 সালে বের হয়েছে একটা মুভি, it's called The Social Network. The Social Network, এটা আপনারা সবাই একটু দেখেন। স্যার ওই যে নেটফ্লিক্সে আছে ওইটাই। The Social Network, it came out in 2010 and now you see me যে lead actor, সে হচ্ছে এখান he plays the role of Mark Zuckerberg. So I'll want you people to watch that movie. আপনাদের মানে এই ব্যাপারগুলো নিয়ে আইডিয়া ক্লিয়ার হবে and টেকনোলজিক্যাল অনেক কিছু আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন আর কি। It will be helpful for you guys. থিংকিং তানভীর, প্রসেস তুমি কি বুঝলা তোমার কাছে নেটফ্লিক্স আছে? আচ্ছা, এখন এই স্টেপগুলো আমরা যখন করে ফেললাম, লেটস গো ইন। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছো কেউ? না স্যার, এমনি ফাতিনকে বললাম আর কি। আচ্ছা, ফাতিনের আজকে মন খারাপ। তো এখন আমরা এখানে 6টা স্টেপ করছি, এখন লেটস গো ইন। চলো এগুলার আমরা কোড লেখার চেষ্টা করি। এনিওয়ান, এই অ্যালগরিদমের যে স্টেপগুলো আমরা লিখছি, এখানে কারো কোনো বক্তব্য আছে, কথাবার্তা আছে? নাই। সবাই বুঝছো কিনা? কেউ যদি না বুঝে থাকো অ্যালগরিদমের স্টেপগুলো, তাহলে এখনই কথা বলো। আর আমি আশা করছি সবাই বুঝে গেছে। না বুঝে থাকলে এখনই কথা বলো, আর যদি কেউ কথা না বলো আমরা গিয়ে কোড লিখবো। বলো, কে কি বলতে চাইছো? স্যার আমি স্যার বলতেছিলাম এই অ্যালগোরিদম গুলো কি করা লাইক আমার হিউম্যান ব্রেইনে তো অটোমেটিক এগুলো করাই আছে, মানে এটা তো লেখা দরকার নাই। আচ্ছা, হ্যাঁ, লেখার দরকার নাই। তুমি এই ছোট প্রোগ্রামের জন্য লেখার দরকার নাই, বাট যখন তুমি হচ্ছে ম্যাসিভ একটা সিস্টেম ডিজাইনের চিন্তা করতেছো, লেটস সে ইটস অ্যান অপারেটিং সিস্টেম, লেটস সে লিগ অফ লিজেন্ডস হচ্ছে একটা গেম। এই গেমটা যে কোম্পানিটা বের করছে আমি নাম ভুলে গেছি, ওই কোম্পানির ফাউন্ডাররা আগে বেইন এন্ড কোম্পানিতে কাজ করতো। বেইন হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ 3 স্ট্র্যাটেজি কনসাল্টিং ফার্মস, বেইন মেকেনজি আর একটা হচ্ছে বিসিজি। সো তারা যখন এই লিগ অফ লেজেন্ডস এই গেমটার কথা দে থিঙ্ক অ্যাবাউট ইট, তখন হচ্ছে এটার অনেক সেগমেন্ট, অনেক পোর্শনস, রাইট? সো এক একটা পোর্শনে এক এক রকম ফাংশনালিটি, এক এক রকম ডাটাবেসে ডাটা স্টোর হইতে হবে, এক এক ধরনের ইন্টারাকশন। অ্যান্ড ফর অল দিস টু ওয়ার্ক, তখন তোমার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অংশের জন্য ওভারঅল প্রথমে অ্যালগরিদম ক্রিয়েট করতে হবে, তারপরে ওই অ্যালগরিদমের পার্টগুলো নিয়ে কাজ করতে হবে। তো মানে দিস ইজ এ গুড প্র্যাকটিস টু বিল্ড আপ এখন থেকেই। এখন তো তুমি 10 লাইনের আর 20 লাইনের আর 30 লাইনের কোড করতেছো। আগের দিন আমরা ম্যাক্সিমাম কত লাইনের করছি? 30 বা 35-এর করছি। বাট আস্তে আস্তে তুমি যদি এই ফিল্ডে আগাও, তোমার তো বড় বড় কাজ করতে হবে। অ্যান্ড অ্যালগরিদম ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যখন তুমি বড় বড় কাজে যাবা। সো ইটস আ গুড থিং টু বিল্ড আপ দিস প্র্যাকটিস ফ্রম নাও, যাতে করে তুমি মানে যেভাবে করা উচিত, you know the rules, you know the grammar, and তুমি ওইভাবে আগাও। এটার জন্য তোমার মনে হচ্ছে যে লাগবে না এই ছোট প্রোগ্রামের জন্য, বাট বড় বড় প্রোগ্রামের জন্য প্রয়োজন। সো হ্যাবিটটা বিল্ড আপ করতে হবে। ওকে, আই এম গোয়িং ইন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে?
আমরা প্রথমেই কমেন্ট লিখব। কমেন্ট লেখার এক জাতের আপনাদেরকে আমি সিনট্যাক্স দেখাইছি, সেটা হচ্ছে যে লাইন কমেন্টিং। এটা এইভাবে করা হয়। এইখান দিয়ে যদি আমি মাঝখানে 20 লাইনও দেই, পুরা 20 লাইন কি হবে, সব কিছু কমেন্ট হিসাবে আসবে, সব কিছু কমেন্ট হিসাবে আসবে। এটা একটা সিনট্যাক্স। আরেকটা সিনট্যাক্স আছে, আজকেই দেখাবো। আমি 10-12 লাইন কোড লেখার পরে কেউ আমাকে মনে করাই দিও। আরেকটা কমেন্ট লেখার সিনট্যাক্স আছে, সেটা আমরা করব। শুরুতে আমরা কমেন্টটা লিখে ফেলি। আমরা কি প্রোগ্রাম করতে চাচ্ছি? দিস ইজ আ প্রোগ্রাম টু ক্যালকুলেট the area of a triangle. আর ডিটেলসে লেখা যাইতো যে দিস ইজ আ প্রোগ্রাম। তুমি কমেন্টে এইসব লিখতে পারো, হ্যালো আই এম অমুক, আই এম এবিসি, আই প্ল্যান দিস প্রোগ্রাম অন অমুক ডেট, the first part of program is intended to do this. এখানে আমি এই ভ্যারিয়েবল নেওয়ার চিন্তা করছি, এটা এই কারণে, ওটা ওই কারণে। you can write whatever you want, যাতে করে তুমি 2 বছর পরে এসে যদি পড়ো সুবিধা হয়, বা অন্য ইঞ্জিনিয়াররা যদি ডিবাগিং করার জন্য কোডটা পড়ে তখন যাতে তাদের হেল্প হয়। সো তুমি কমেন্ট লেখার প্র্যাকটিস আনতে হবে। কমেন্ট যে কোনো জায়গায় লিখতে পারো। আমি ইনিশিয়ালি তোমাদেরকে প্রোগ্রামটা কি সেটার কমেন্ট লেখার প্র্যাকটিসটা তোমাদের মধ্যে আনতে চাচ্ছি। ওকে, লেটস গেট ইনসাইড। আমরা মেইন ফাংশন নিলাম, তারপরে এখন হচ্ছে আমরা চলক ডিক্লেয়ার করব। সো চলক ইন্টিজার না করে লেটস ডিক্লেয়ার ফ্লোট। ফ্লোট একটা হচ্ছে এ বাহু, একটা হচ্ছে বি সাইড, একটা হচ্ছে সি সাইড, আরেকটা আমরা করতে পারি হচ্ছে কি এস ডিক্লেয়ার করতে পারি, আরেকটা আমরা ডিক্লেয়ার করতে পারি এরিয়া। কোনটা কি উদ্দেশ্যে সেটাও তুমি একটা কমেন্ট দিয়ে এখানে লিখে দিতে পারো। হ্যাঁ, তুমি লিখতে পারো যে A is for side number 1, B is for side number 2, C is for side number 3, S is for side number 1 plus side number 2 plus side number 3 divided by 2, সেটা হচ্ছে S। এটা তুমি কমেন্টে বলে দিতে পারো, তাহলে সবাই বুঝবে। এরিয়া ইজ ফর এরিয়া এইভাবে বলতে পারো, অথবা চলকের নামকরণ আমরা এইভাবে বলতে পারি সাইড 1, এখানে আমি বলতে পারি সাইড 2। ইটস অলওয়েজ বেটার, আমি তোমাদেরকে শুরুতে অক্ষর দিয়ে নামকরণটা শুরুতে করাইছিলাম, বাট আস্তে আস্তে তুমি সরে আসবা হচ্ছে একটু ডেসক্রিপটিভ চলকের নামে, যাতে করে পরে তুমি চলকের নামটা দেখলেই বুঝতে পারো যে এই চলকের কাজটা কি, কি জন্য এই চলকটা ডিক্লেয়ার করছিলা। ওকে, সো এতটুকু আমরা করে ফেলছি। লেটস গো ইন। এখন ইউজারকে আমরা প্রথমে বলতে হবে যে কি বলবো, সাইড 1। ঠিক আছে, এটা লিখলাম। তাহলে স্ক্যানএফ দিয়ে কি দিব আপনারা বলেন আমাকে। percent F ampersand side 1 ampersand side 1। ওকে, লিখলাম। তাহলে সাইড 2 এর জন্য আমরা কি বলবো? সেম, খালি 1 এর জায়গায় 2, ফার্স্ট এর জায়গায় সেকেন্ড। সাইড 3 এর জন্য কি বলবো? সেম, খালি 2 এর জায়গায় 3 আর 3 এর জায়গায় স্যার আপনি সেকেন্ড এর জায়গায় 3। 2 হবে। বলো। সো সেকেন্ডটাতে সাইড 2 হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, সাইড 2। ওকে, এখন আমাদের অ্যালগরিদমে আমরা ব্যাক করি। অ্যালগরিদমের ফার্স্ট পার্ট ইজ ডান। সো উই টুক দ্য ইনপুটস ফ্রম দ্য ইউজার, এটা আমাদের শেষ। এখন সেকেন্ড স্টেপ করতে হবে, উই হ্যাভ টু ইভ্যালুয়েট whether these values help us form a triangle or not.
আমরা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারি কি পারি না। সো এটা করার জন্য আমরা কি সূত্র ইউজ করতে পারি? এনিওয়ান, এনি আইডিয়া? স্যার ইফ দিয়ে করতে হবে না আমাদের এটা? হ্যাঁ, ইফ কন্ডিশন দিয়ে স্যার করতে হবে। ইফ দিয়ে দুটোর যোগ যদি আমি গ্রেটার দেন দিয়ে থার্ডটা দিয়ে দিই তাহলে হবে কি? স্যার যে কোনো দুইটা বাহুর যোগফল যদি তৃতীয়টা বাহু থেকে বড় না হয় তাহলে তো স্যার স্যার, হবে, মানে and and দিয়ে তিনটারই স্যার আমি বলি স্যার স্যার সাইড 1 প্লাস সাইড ইফ সাইড 1 প্লাস সাইড 2 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল সাইড 3 দেন তাহলে স্যার প্রিন্টএফ হচ্ছে স্যার এই সামথিং ইজ রং। চিন্তা করো কি বললা। স্যার লেস দেন হবে স্যার, স্যার লেস দেন হবে স্যার। স্যার এখানে তিনটা শর্ত থাকবে স্যার, তিনটা শর্তে less যে than কোনো equal একটা হবে। যদি না মানে স্যার লেস দেন তাহলে ইকুয়াল হবে। স্যার তিনটা শর্ত হবে, সাইড 1 প্লাস সাইড 2 লেস দেন ইকুয়াল সাইড 3, সাইড 2 প্লাস সাইড 3 লেস দেন ইকুয়াল সাইড 1, সাইড 2 প্লাস সাইড 3 সাইড 1 প্লাস সাইড 3 লেস দেন ইকুয়াল সাইড 2। এখন দেখো আমি এইখানে ইফের মধ্যে করতে চাচ্ছি কি, আমি ফেইলড কেসগুলো বের করতে চাচ্ছি নাকি সাকসেসফুল কেস বের করতে চাচ্ছি, এটা আমরা ডিসিশন আগে নিতে হবে। ইফ দিয়ে তুমি কি বের করতে চাও? এখন তুমি দুইটার যে কোনোটা করতে পারো, তুমি ফেইলড কেস বের করতে পারো, তুমি সাকসেসফুল কেস বের করতে পারো। এখন যে কোডটা মাত্র মিস্টার রজত শুভ্র রয় সে সাজেস্ট করলো, সে কি সাজেস্ট করলো যে সাইড 1 আর সাইড 2 এর যোগফল যদি সাইড 3 এর মানের সমান বা ছোট হয় তার মানে ট্রায়াঙ্গেল কি তৈরি করা যাবে কি যাবে না? যাবে না। সবাই একটু বুঝার চেষ্টা করেন এবং সবাই একটু মুখ খোলেন, চিন্তা করেন। এটা যাবে না। একটা সাইডের যোগফল আর একটা সাইডের যোগফল, দ্যাট ইজ দুইটার যোগফল যদি আরেকটার সমান বা ছোট হয় তার মানে এটা কি ফেইলের কেস নাকি মানে ফেল হতে পারে স্যার, পাসও হতে পারে স্যার, কারণ সমান যেহেতু বলছেন স্যার। না পাস হবে না, পাস হবে না, কারণ ইকুয়াল টু হলে পাস হবে না। বড় হতে হবে। ফেল হবে, এটা হবে না। আচ্ছা, সবাই যেহেতু এক একজনের এক এক মত এখানে তৈরি হচ্ছে, আপনারা এটা দেখেন যে একটা ট্রায়াঙ্গেল হওয়ার শর্ত কি, যে কোনো দুইটা সাইডের যোগফল, যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা সবসময় বৃহত্তর হতে হবে, তাহলে তোমার ট্রায়াঙ্গেল তুমি ফর্ম করতে পারবা। তার মানে দুইটা সাইডের যোগফল যদি থার্ড সাইডের সমান হয় ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবা না, দুইটা সাইডের যোগফল যদি থার্ড সাইডের থেকে ছোট হয় তাও ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবা না। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তার মানে তুমি ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারতেছো কি পারতেছো না? পারবো না। সবাই একটু বুঝে কথা বলেন। এই কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তার মানে তুমি ট্রায়াঙ্গেল তৈরি করতে পারতেছো কি পারতেছো না? স্যার পারতেছি না। স্যার পারবো না স্যার। কারণ কি এখানে কি বলছে যে সাইড 1 পারবো না, পারবো না। এটা বড় দেখাচ্ছে স্যার, আবার সমানও দেখাচ্ছে, সমান হলে তো স্যার হবে না। সাইড 1 এবং সাইড 2 এর যোগফল যদি সাইড 3 এর সমান হয়ে যায় বা ছোট হয়ে যায় তাহলে এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, আর এই কন্ডিশনটা ট্রু হওয়া মানে আমরা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো না। তার মানে আমরা ফেল করার কেসগুলো লিখতেছি। স্যার এখানে তো আরো দুইটা কন্ডিশন অ্যাড হবে না, সাইড হ্যাঁ। 2 প্লাস সাইড 3। জি স্যার, সেটাই লিখতেছি আমি। হ্যাঁ আরো মোট তিনটা হবে। আর কি কি লিখবো বলো তো, আরেকটা শর্ত কি লেখা যায়? সাইড 3 প্লাস সাইড স্যার সাইড 1 সাইড 1 প্লাস সাইড 3, সাইড 1 প্লাস সাইড 3 লেস দেন ইকুয়াল সাইড 2। এই তিনটার যে কোনো একটা যদি সত্যি হয়ে যায় তার মানে কি? হবে না, ম্যাথ হবে না। হবে না। ত্রিভুজটাই হবে না। এই তিনটার যে কোনো একটা যদি সত্যি হয়ে যায় তার মানে তোমার ত্রিভুজ তৈরি করতে পারবা না।
এতটুকু পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা? একটাই অসুবিধা, আমি কোডিংটা লিখতেছি তো একটু টাইম লাগবে। হ্যাঁ, সেই টাইমটা থেমে থাকা যাবে না। তুমি যদি খুব স্মার্ট ব্যক্তি, ভেরি গুড, তুমি সুন্দর চিন্তা করতেছো, দ্রুত লিখতে পারো, তাহলে লিখে যাও, না হলে পরে লিখিও। সো এখানে আমরা দ্রুত লিখতেছি। ইউজারকে কি বলবো, প্রিন্ট করে কি বলবো বলো? এই তিনটা কোশ্চেনটা হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ স্যার কোশ্চেনটা হচ্ছে আমরা কি টাইমটা ইউজারকে বলো ফাতিন। ইউজারকে স্যার কোশ্চেনটা হচ্ছে আমরা কি ইউজার থেকে দুইবার ভ্যালু নিতে পারবো? লাইক একবার ভ্যালু রেজাল্ট বের করলাম এবং ওই রেজাল্টের উপর বের করে আরেকটা যদি আমরা ভ্যালু নিতে পারবো না, এরকম কোড করা যায়? সি প্রোগ্রামে অবশ্যই যায়, অবশ্যই যায়। মানে তুমি কি বলতে চাচ্ছ যে আমি তিনবার মানে তিনটা বাহুর মান নিলাম, একবার দেখাইলাম যে হ্যাঁ এটা দিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে না বা যাবে, গেলে এরিয়া এত, তারপরে আবার আরেকজনকে বললাম যে তুমি আবার তিনটা সাইডের ভ্যালু দাও, দিয়ে আবার ক্যালকুলেট করে দেখাইলাম, সেটা বলতেছো? হ্যাঁ স্যার, এরকমও হতে পারে, বাবা অন্য রকম চিন্তাও করা যায়, but মানে এটা করাই যায় নাকি স্যার সি অবশ্যই প্রোগ্রামিং? অবশ্যই অবশ্যই সব এটা কিছু থেকে করা আমাদের যায়। আর একমাত্র হ্যাঁ, ওইটা কবে শেখা? ওইটা ধরো উইদিন নেক্সট 2 উইকস, ওইটাতে তোমরা ভালোই স্মার্ট হয়ে যাওয়ার কথা। ওইটাতে উইদিন নেক্সট 2 উইকস মানে তুমি 1000 বার সেম কাজ করতে পারবা, তুমি 5000 বার করতে পারবা, এনি নাম্বার, তুমি খালি সংখ্যাটা দিবে আর কি, এতবার করা যাবে। এটা আর তুমি সি প্রোগ্রামে করা যায় কিনা এটা চিন্তা করতেছো? সি প্রোগ্রাম দিয়ে তো যে কোনো কিছু করা যায়। অপারেটিং সিস্টেম লেখার জন্য সি এর ইমপ্রুভড ভার্সন মানুষ ইউজ করে। সি হচ্ছে এই কমান্ড লাইন আর্গুমেন্টস, অপারেটিং সিস্টেম, ইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করার জন্য এগুলো ইউজ করা হয়। দ্যাটস ওয়াই সি কঠিন, কারণ ওই সেমিকোলন ভুল হয়ে গেলে তোমার এরর ধরতেছে, ওয়ার্নিং ধরতেছে, এই ওই। সি হচ্ছে মানে কম্পিউটারের কাছাকাছি ভাষা, অত কাছাকাছি না, বাট যতগুলা ইংলিশ টাইপ ভাষা আছে, পাইথন টাইথন, এগুলোর থেকে অনেক দূরের। সিতে রুল অনেক বেশি, সিনট্যাক্স অনেক বেশি, অ্যান্ড সি দিয়ে যে কোনো কিছু করা যায়, এনিথিং। হ্যাঁ, আর ইজিয়ার ল্যাঙ্গুয়েজগুলো তো পরে আসছে, যেমন কয়েকদিন আগে গুগলের কয়েকজন ইঞ্জিনিয়ার মিলে বানাইছে গোল্যাং, মানে মানুষজন এটাকে গো বলে এখন ডাকে আর কি। নেক্সট 10 বা 15 বছরে গো গো অনেক পপুলার হবে আর কি। জাভাস্ক্রিপ্ট যেমন 1990 এর পর থেকে এখন পপুলার হয়ে আসছে, বাট ওই যে সি, সি প্লাস প্লাস, সি শার্প অ্যান্ড জাভা, ওগুলা প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজ হিসাবে, দোজ আর স্টিল অ্যাট দ্য টপ এনিওয়্যার। আর আইডি হ্যাক করা যাবে সি প্রোগ্রামিং দিয়ে? হ্যাঁ, তার আইডি হ্যাক করা যাবে সি প্রোগ্রামিং দিয়ে? ইট ডিপেন্ডস যে তুমি কোন জাতীয় সিস্টেমে কাজ করতে যাচ্ছ। তুমি যদি মানে ইন্টারনেট বা কোনো নেটওয়ার্কের মধ্যে কাজ করতে চাও, যেগুলা মানে ইন্টারনেটের মাধ্যমে সার্ভার থেকে ইনফরমেশন আসে, তারপরে ইউজারের কাছে লোড হয়, এরকম কোনো কিছু সার্ভারের মধ্যে যদি তুমি যেতে চাও, তখন হচ্ছে কোনো আইডি বা কোনো ইনফরমেশন সব কিছুই তো সার্ভারে স্টোর করা থাকে। তখন তোমার সি জানতে হবে, সি জানলে ভালো, জাভাস্ক্রিপ্টও জানতে হবে, পিএইচপি জানতে হবে, কিছু ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ জানতে হবে, বাট সি ইজ দ্য প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজ। মানে তবে উই নিড টু বি এথিক্যাল। আজকে তো তুমি বেসিক সিনট্যাক্স শিখতেছো, কোনটা শিখে ব্ল্যাক হ্যাকাররা? তারা খালি একটা শিখে না, দে নো অল দ্য কম্বিনেশনস, সব সিস্টেম বা সব কিছু সম্পর্কে ওদের আইডিয়া আছে, কারণ একটা সার্ভার একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। যেমন ইনস্টাগ্রাম লেখা হয়েছে ব্যাকএন্ডে পুরো পাইথন দিয়ে। হ্যাঁ, আবার হচ্ছে বাংলাদেশি যত মেজরিটি ওয়েবসাইটস, তুমি লেটস সে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট চালডালের যে ডাটাবেস, ওগুলো পিএইচপি দিয়ে করা। হ্যাঁ, তো মানে বেসিক তুমি সি, সি শার্প, জাভা এগুলো শেখার পরে দেন তুমি অ্যাডিশনাল ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজেস শিখবা। যারা মানে হাই লেভেলের, তুমি যে শব্দটাতে রেফার করতেছো, হ্যাকার্স, দে নো মানে মেনি ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিস্টেমস, যেটা যখন তাদের অ্যাপ্লাই করা লাগে, দে টু অ্যাপ্লাই দ্যাট। স্যার ফাতিনের
বি আ হ্যাকার একটা গাইডলাইন লাগবে। আপনি কি ফাতির মনে কি দুষ্ট বুদ্ধি আসতেছে? আচ্ছা, এখন আমরা সামনে এগিয়ে যাই। দেখো তুমি এখানে 3টা শর্ত দিছো, তবে আই উড আর্জ ইউ পিপল, যদি জীবনে আজকে থেকে 5 বছর পরে তুমি যদি স্মার্ট একটা সিচুয়েশনে যাও যেখানে তুমি অনেক ধরনের প্রোগ্রামিং ক্যাপাসিটিস তোমার গ্রো করছে, টু রিমেইন এথিক্যাল and cybersecurity is a very big field right now because সবকিছুই তো অনলাইনে আসতেছে. data security, cyber security is gonna be huge, already huge, but আরো হিউজ হবে. এটাতে তোমার এক্সপার্টিজ আসলে this is very good because মানুষজন তোমাকে হায়ার করবে to protect their data. মানুষজন বলতে কোম্পানিজ. আইডি হ্যাক করার জন্য হায়ার করবে ফাতিল। ওকে, দেখো এইখানে যে শর্তগুলো তুমি বলছো, এই শর্তগুলোর মাঝখানে আমি অর দিছি মানে কি, এই শর্তগুলোর যে কোনো একটা সত্যি হয়ে গেলেই ত্রিভুজ গঠন সম্ভব নয়. এই জন্য যে কোনো একটা যদি সত্যি হয়ে যায় তাহলেই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, এই জন্য আমি অর দিছি. সো আমি কি বলবো এখানে প্রিন্টএফে বলবো যে দ্য ভ্যালুজ cannot be used to form a triangle. এটা প্রিন্টএফ. এই প্রিন্টএফ স্টেটমেন্টটা কখন এক্সিকিউট হবে? দেখো ইফের যে পুরা হোল কন্ডিশন কম্বাইন্ড, এই ইফের যে হোল কন্ডিশন তার মধ্যে এই শর্তটা যদি ট্রু হয়ে যায় তাও এই প্রিন্টএফের লাইনটা এক্সিকিউটেড হবে, 15 নম্বর লাইন এক্সিকিউটেড হবে. এই শর্তটা যদি ট্রু হয়ে যায় তাও 15 নম্বর লাইন এক্সিকিউট হবে. এই শর্তটা যদি ট্রু হয়ে যায় তাও 15 নম্বর লাইন এক্সিকিউট হবে. এইটার জন্য আমি মাঝখানে অর দিছি. লজিক্যাল অর হলে কি হয়, যে কোনো একটা সত্যি হয়ে গেলেই পরের স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে যায়. আবার বলছি, লজিক্যাল অর যদি থাকে তখন কি হয়, যে কোনো একটা শর্ত যদি সত্যি হয়ে যায়, সবগুলা সত্যি হওয়া লাগবে না, তিনটা সত্যি হওয়া লাগবে না. হ্যাঁ, এখানে 3টা আছে না, 3টা সত্যি হওয়া লাগবে না, যে কোনো একটা যদি সত্যি হয়ে যায় তখন পুরা ইফ কন্ডিশনটা ট্রু বলে গণ্য হয়, সত্যি বলে গণ্য হয়. আর ইফ কন্ডিশন যেহেতু ট্রু তাহলে পরের স্টেটমেন্টটা এক্সিকিউটেড হবে. সো এটা আমরা লিখলাম. এখন আমাদের কাজ কি, এইটা যখন না তখন আমরা কি করব, এরিয়া বের করব. সো আমি লিখতে পারি এখানে এলস, তারপরে এরিয়ার সব কাজ করব. আচ্ছা, তোমাদেরকে যা শিখাই নেই তা স্ক্রিনে চলে আসছে. দেখো এলস লিখতে পারি, এলস লিখে আমি তারপরে এরিয়া বের করার কাজ করব. আগের দিন আমি দেখাইছিলাম যে ইফ দিয়ে যে শর্ত দিলা সেই শর্ত সত্যি হইলে সেই শর্তের পরে যে স্টেটমেন্টগুলো দাও সেগুলো এক্সিকিউটেড হয়. আর ইফের পরে তুমি আরেকটা টার্ম এখানে দিতে পারো যার নাম হচ্ছে এলস. এলসটা কি কাজে ইউজ হয়? এলসটা ইউজ হয় যে এই শর্ত যারা মানে না, দেখো এইখানে ইফের কন্ডিশন ট্রু হবে কি, তিনটার মধ্যে যে কোনো একটা ট্রু হলে তো ইফের কন্ডিশন ট্রু. আর ইফের কন্ডিশন ট্রু মানে কি, 15 নম্বর লাইন, দ্যাট ইজ এই প্রিন্ট লাইনটা, এই প্রিন্টএফ লাইনটা এক্সিকিউটেড হচ্ছে. কিন্তু যারা এই ইফের কোনো শর্তই মানতেছে না, যে ভ্যালুর জন্য এই ইফের কোনো শর্তই প্রযোজ্য হচ্ছে না, তাদের জন্য তো আর এই 15 নম্বর লাইন এক্সিকিউট হচ্ছে না. সো তাদের ক্ষেত্রে কি হবে, তারা তো ইফের কোনো কিছুই মানলো না, তারা ইফের কোনো শর্তই মানলো না. সো 15 নম্বর লাইন তাদের জন্য এক্সিকিউট হবে না. সো তারা 14-15 পার করে চলে যাবে. তাদেরকে ধরার জন্য, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য তুমি আরেকটা টার্ম ইউজ করতে পারো ইফের পরে এলস. এলসে কাদেরকে নিয়ে এক্সিকিউশন হবে, যারা ইফের শর্ত মানে নাই, ইফের শর্তের জন্য যারা যাদের ভ্যালুর জন্য ইফের শর্তটা ফলস হয়েছে, ইফের স্টেটমেন্টটা এক্সিকিউট হয় নাই, তাদের জন্য তুমি যদি অন্য কোনো অ্যাকশন আইটেম, অ্যাকশন প্ল্যান দিয়ে রাখতে চাও, সেটা এলস শব্দটা দিয়ে, এলস কিওয়ার্ডটা দিয়ে এখানে দিতে হবে. তাহলে ইফের শর্ত যারা মানে নাই, ইফের কন্ডিশন যাদের জন্য ফলস হয়েছে, তাদেরকে তুমি এখানে অ্যাকশন আইটেমস দিয়ে তাদেরকে তুমি কাজ করাইতে পারবা তাদের জন্য. স্যার আমি যদি মনে করেন 5টা বা 6টা হচ্ছে ইফের শর্ত দিছি, তারপরে যদি 6 নম্বরে আমি যদি এলস লিখি, তার মানে কি এই 5টা শর্তের বাইরে নাকি জাস্ট তার ইমিডিয়েট আগের ইফের শর্তের বাইরে? গুড কোয়েশ্চেন. ইমিডিয়েট আগের ইফের সাথে এলস এর সম্পর্ক.
আমি দেখাবো আজকে প্রথম ইফ এলস লিখলাম, তো আজকে দেখাবো যে কাছাকাছি দিলে কি হয়, আগে পরে দিলে কি হয়, একাধিক ইফ কেমনে ইউজ করতে হয় এটা তো আগের দিনের অ্যাসাইনমেন্ট থেকে শিখছো। আজকে আমরা এলস ইন্ট্রোডিউস করলাম, এখন ম্যাচিংটা কত ভাবে করা যায় আমরা সেগুলোতে যাব একটু পরে। আমি আপাতত এখানে লিখে দিতে পারি না যে we can create a triangle, এই কথাটা এখনো এরিয়া বাইট করি নাই। তাহলে এই প্রোগ্রামটা এখন কি করবে কেউ আমাকে বলতে পারবেন? এই যে প্রোগ্রাম এতটুকু করছি, এতটুকু করা প্রোগ্রামটাকে তুমি যদি টাইটেল দাও, কি টাইটেল দিবা? এটা কি কাজ করার একটা প্রোগ্রাম? টু ডিটারমাইন, মানে ডিটারমাইন করা যে কোন ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে কি যাবে না, এটা ডিটারমাইন করে। এক্স্যাক্টলি। এখন এই প্রোগ্রামের যদি তুমি টাইটেলিং করো তাহলে তুমি বলতে পারো এটা এমন একটা প্রোগ্রাম যেটা দিয়ে আমরা নির্ণয় করতে পারবো কোন ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে কি যাবে না, তাই না? ঠিক তা না স্যার, কারণ হচ্ছে স্যার ত্রিভুজের ক্ষেত্রফল বের করা তো দূরের কথা স্যার, ত্রিভুজটা গঠিত হবে কি হবে না। হ্যাঁ, সেটাও ঠিক। ত্রিভুজ যদি গঠিত হয় তার ক্ষেত্রফলও বের করা যাবে। তুমি অন্য ভাষায় এটাকে বলতে পারো যে একটা ত্রিভুজ গঠন করা যাবে কি যাবে না তিনটা সাইডের ভ্যালু দিয়ে সেটা নির্ণয় করার জন্য এটা একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ত্রিভুজ গঠন করা যাবে কি যাবে না এই তিনটা সাইডের ভ্যালু দিয়ে, তাই না? প্রোগ্রামটা এখন এই অবস্থায় আছে, কিন্তু আমরা তো চাচ্ছি এরিয়াটা বের করে ফেলতে। সো আমরা এখন এরিয়া বের করার কাজে যাই। এরিয়া বের করার কাজটা আমরা কোথায় করব, কোন অংশে করব? এই এলস অংশের ভেতরে করব। কেন এলস অংশের ভেতরে করব, কেন ইফের নিচে করলাম না? কারো যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আর যদি উত্তর জানো সেটাও আমাকে বলো। কেন আমি এলস অংশের ভেতরেই করতে হবে, কেন আমি এইখানে 16 নাম্বার লাইনে কেন করতে পারলাম না? ইফের পরে যদি করি তাহলে তো মানে এটা তো এই ইফের এটা দেওয়া হইছে এজন্যই যে মানে তাহলে ট্রায়াঙ্গেলের কোনো ক্ষেত্রফল বের হবে না। স্যার যদি নিচে করি স্যার তাহলে হচ্ছে ওই মানগুলা দিয়ে স্যার আমাদের এই প্রোগ্রামটা বের করে ফেলবে ক্ষেত্রফলের মান কত হবে, কিন্তু যে ক্ষেত্রফলের মানটা বের হবে ওটা সঠিক না, কারণ হচ্ছে ত্রিভুজটা তৈরি হচ্ছে না। রাইট। ইফের শর্তটা আমরা এই জন্য দিছি যে ত্রিভুজ তৈরি না হওয়ার জন্য কি কি লাগবে সেগুলো আমরা দিয়ে রাখছি, এবং ইফের পুরো কন্ডিশন ট্রু হইলে এই 15 নম্বর লাইন এক্সিকিউট হবে। তার মানে যে ভ্যালুগুলো আসছে সেই ভ্যালুগুলো দিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে না। সো এখানে যদি আমি সূত্র বসায় এখানে যদি আমি পরিসীমা বা ক্ষেত্রফল বের করে ফেলি তাহলে সেগুলো রাইট ভ্যালু দিয়ে আমি বের করলাম না, কারণ ওই ভ্যালুগুলো দিয়ে তো ত্রিভুজই ক্রিয়েট করা যায় না। তাহলে এমন জায়গায় গিয়ে আমার ক্রিয়েট করতে হবে যেখানে ভ্যালু দিয়ে ত্রিভুজ ক্রিয়েট করা যায়। আর এমন জায়গাটা বা এমন অংশটা আমরা কিভাবে আলাদা করে রাখছি, তা আমরা বলতেছি যে যারা এটা মানে না, যারা এই 14 আর 15 নম্বর লাইন মানে না, বা আরো স্পেসিফিক্যালি বললে যারা এই 14 নম্বর লাইন মানে না, তারাই হচ্ছে ত্রিভুজ সঠিকভাবে তৈরি করতে পারবে, এবং তাদেরকে আমরা আলাদা করে নিয়ে আসছি কোন কিওয়ার্ডটা দিয়ে, কি শব্দ দিয়ে, এলস শব্দটা দিয়ে। সো এখানে আমরা যা করব, যদি যে তিনটা ভ্যালু আসবে সেই তিনটা ভ্যালু যদি এটাকে না মেনে থাকে তখন এলস এর অংশ এক্সিকিউট হবে, হয় ইফের অংশ এক্সিকিউট হবে অথবা এলস এর অংশ এক্সিকিউট হবে। ওকে, চলো আমরা করে ফেলি। সো এই প্রোগ্রামটা কিন্তু অন্যভাবে করা যায়, আমি এইভাবে শেষ করি তারপরে অন্যভাবে দেখাবো। এখন আমরা কি কি করা উচিত কে বলতে পারে? চলো কি কি নিয়েছিলাম? স্যার প্রথমে হচ্ছে কোশ্চেন করতে হবে এস এর মান, সরি মানে স্যার সাইড 1 এর মান চাইতে হবে, সাইড 2 এর মান চাইতে হবে। আরে বাবা, তুমি তো এগুলো নিয়ে নিছো। স্যার অর্ধ পরিসীমা বের করতে হবে, এস এর মানটা বের করতে হবে স্যার। এস এখন তুমি গিয়ে কি করবে? পেরিমিটার ডিভাইড বাই 2 এস এর মান। s ইকুয়াল টু কি করবা? s ইকুয়াল টু তুমি লিখবা সাইড 1 প্লাস সাইড 2 প্লাস সাইড 3 ডিভাইডেড বাই কি লিখবা? আই এম সরি 2। হ্যাঁ, আচ্ছা, এটা করলা, তাহলে তুমি s এর ভ্যালু বের করলা। এখন তুমি এরিয়া বের করার জন্য তুমি কি করবা? এরিয়া বের করার সূত্র কি? তিন বাহুর মান জানা থাকলে রুট ওভার
s into s minus a into s minus b into s minus c। আচ্ছা, স্যার রুট ওভারটা কিভাবে দিব স্যার? হ্যাঁ, রুট ওভারটা কিভাবে সেটাই। দিব? রুট ওভার দেওয়ার জন্য সিতে একটা ফাংশন আছে, হ্যাঁ, এই ফাংশনটার নাম হচ্ছে sqrt, স্কয়ার রুট। এটা এই ব্র্যাকেট দিয়ে আমরা লিখি, হ্যাঁ, এবং এই ফাংশনের পরে এরকম আমরা সেমিকোলন দেই। কিন্তু যখন sqrt এই ফাংশনটা তুমি ইউজ করো, এই ফাংশনটা কোন লাইব্রেরির মধ্যে আছে এটা আমাদের বুঝতে হবে। যেমন printf আর scanf এরা ইনপুট আউটপুট রিলেটেড ফাংশনস। printf scanf এরা কোন হেডারের মধ্যে আছে, কোন হেডার ফাইলের মধ্যে আছে। printf আর scanf এরা ইনপুট আউটপুট রিলেটেড ফাংশন, এরা কোন হেডার ফাইলের মধ্যে আছে, এরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে আছে printf scanf। বাট তুমি যখন কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে যাও, স্কয়ার রুট হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করার ফাংশন। ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য যে ফাংশনগুলো, এইগুলা আলাদা একটা হেডার ফাইলের মধ্যে স্টোর করা থাকে। ওই হেডার ফাইলের নাম হচ্ছে ম্যাথ হেডার ফাইল। সো আমি যখন স্কয়ার রুট কথাটা ইনক্লুড করব বা স্কয়ার রুট ফাংশনটা আমি যখন ইউজ করব, তখন উপরে আমার কি করতে হবে, একটা হেডার ফাইল নিয়ে আসতে হবে, তার নাম হচ্ছে math.h। math.h সব হেডার ফাইলের এক্সটেনশন হয় .h, সব হেডার ফাইলের এক্সটেনশন কি হয়, .h। স্ট্যান্ডার্ড আচ্ছা, ইনপুট আমার আউটপুট, শোনো আগে, সরি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে কি ফাংশনগুলো সাধারণত থাকে, printf scanf এইসব। math.h হেডার ফাইলের মধ্যে কি ফাংশনগুলো সাধারণত থাকে, থাকে হচ্ছে math.h এর মধ্যে খুব কমন তোমার ইউজ করা লাগবে যেগুলো, সেগুলো আমি বলতেছি। এই বড় হাতের হয়ে গেছে, কি দুঃখ, এরা অটোমেটিক ঠিক করে ফেলে। আচ্ছা, math.h এর মধ্যে তোমার ইউজ করা লাগবে পাওয়ার, মানে math.h হেডার ফাইলের মধ্যে থাকে পাওয়ার ফাংশন, sqrt ফাংশন, এই দুইটা তুমি ইউজ করলেই হবে, এই দুইটা ফাংশন। স্কয়ার রুটের ইউজ তো আমি এখনো দেখাবো, পাওয়ার ইউজও আজকে চাইলে দেখাই ফেলতে পারি, এগুলো খুবই সহজ। স্যার কিউব রুট নাই স্যার? হুম, স্যার কিউব রুট আচ্ছা, ম্যাথ কিউব রুট আছে বলে আমার জানা নেই। কিউব রুট থাকলে ওই যে টু দি পাওয়ার 1/3 ওইভাবে দিতে হয়। বলো। আচ্ছা, math.h ফাংশন, math.h হেডারটা কি টিপিং মানে sqrt ইউজ করার জন্য? আবার বলো, কি তোমার কথা লাস্টে কেটে আসছে, আমি বুঝি নাই। মানে math.h এটা কি ইউজই করতে হবে মাস্ট, নাকি ইউজ না করলেও হবে হেডার? তুমি যদি এই হেডার ফাইলের ভিতর থেকে কোনো ফাংশনকে নিয়ে ইউজ করো, তাহলে এই ফাংশন আসছে কোত্থেকে, ওই হেডার ফাইলের মধ্যে স্টোর করা আছে। তুমি printf ইউজ করছো, printf এই ফাংশনটা কোন হেডার ফাইলের মধ্যে স্টোর করা আছে, printf এই ফাংশনটা কোন হেডার ফাইলের মধ্যে স্টোর করা আছে, stdio.h। stdio.h কে আগে ইনক্লুড করছো যাতে তার ভেতরের ইনপুট আউটপুট ফাংশনগুলো তুমি ইউজ করতে পারো এবং তুমি নিশ্চিন্তে ইউজ করে গেছো। এখন তুমি ম্যাথমেটিক্যাল অপারেশন রিলেটেড একটা ফাংশন ইউজ করতে চাও, তাহলে সেই ফাংশনটা যে হেডার ফাইলের মধ্যে স্টোর করা আছে সেই হেডার ফাইলকে আগে ইনক্লুড করে নিতে হবে না, নাহলে ওই ফাংশনটা পাবা কোথায়? তুমি ওই ফাংশনকে কল করলে ওই ফাংশনকে তো পাওয়া যাবে না, কারণ ওই ফাংশনটা স্টোরড আছে ওই হেডার ফাইলের মধ্যে। তুমি যদি এই ফাংশনকে ইউজ করতে চাও, তাহলে সে যে হেডার ফাইলের মধ্যে আছে সেই হেডার ফাইলকে তুমি আগে ইনক্লুড করে নিতে হবে। অলরাইট, এখন এই ফাংশনের মধ্যে আমরা কি করব, ভ্যালু লিখব। তাহলে স্কয়ার রুট আমার বসানো হয়ে গেছে, সূত্র কি, s into s minus a into s minus b into s minus a। সবাই চিন্তা করো, মানে স্কয়ার রুট কিন্তু আমার বসানো হয়ে গেছে। এরিয়া বের করার সূত্র কি তোমরা কি পড়ছো? আমরা পড়ছি s into root s into s minus side 1 into s minus side 2 into s minus side 3। ওকে, সো আমি প্রথমে কি দিব, প্রথমে দিব s ইনটু, এভাবে দিব, তারপরে কি দিব s মাইনাস সাইড 1 এটা দিব, তারপরে কি করব, প্রথমে এসটা ছোট হাতে দেওয়া উচিত না স্যার? ভুলে বড় হাতের হয়ে গেছে, থ্যাংক ইউ।
আবার বড় হাতের হয়ে গেছে, সরি। হ্যাঁ, এস ইন্টু এস মাইনাস এ, তারপরে কি ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তারপরে এগিয়ে যাচ্ছি আমরা। ওকে, আমি কি করছি আপনারা আশা করি বুঝতে পারছেন। স্যার এলস এর পর ওই দুইটা থার্ড ব্র্যাকেট কেন আবার দিছি? এলস এর পর আবার কেন হচ্ছে থার্ড ব্র্যাকেট? এটা হচ্ছে তোমাদেরকে যে ওই যে আমি অপারেটর গুলোর নাম খালি আগের দিন ইনক্লুড করে দিস, মানে বলছিলাম যে অ্যারিথমেটিক অপারেটরস, তারপরে লজিক্যাল অপারেটরস লাস্টে শিখাইছি, তার আগে রিলেশনাল অপারেটরস শিখাইছি। সো এই অপারেটরগুলো যে কাজ করে, অ্যারিথমেটিক অপারেটরগুলো ম্যাথমেটিক্যাল অপারেশন করার সময় তাদের একটা প্রেসিডেন্সের ব্যাপার থাকে। আমি যদি এখানে ব্র্যাকেট না দিলাম না, তাহলে কি হবে জানো? সাইড 1 এর সাথে s আগে গুণ হবে, এই ব্র্যাকেট না, সেই ভ্যালুটা এই s এর সাথে মাইনাস হবে, সেই ভ্যালুটা এই সাইড 2 এর সাথে মাইনাস হবে। আচ্ছা স্যার, কোন ব্র্যাকেট তানভীর শেষ করো, তারপরে আমি রজতের কোশ্চেন নিচ্ছি। এলস এর পর আপনি একটা থার্ড ব্র্যাকেট এলস এর পরে স্যার কার্লি স্যার ব্র্যাকেট মেইন এর পরে যে স্যার একটা ব্র্যাকেট দিয়ে ওই মেইন এর পর যে স্যার সেকেন্ড ব্র্যাকেট, ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, এটা আমি দিছি কারণ এলস এর এই এলস কন্ডিশনে আসার পরে কারা এলস এর মধ্যে, এরা সবাই এই ব্লকের ভিতরে যারা আছে সবাই। এর আগ পর্যন্ত তো ইফের পরে একটাই স্টেটমেন্ট এক্সিকিউট করছি, ইফের পরে একটাই লাইন এক্সিকিউট করছি, এই জন্য ইফের পরে আমার কখনো সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় নাই। ইফের পরে যদি আমি এখানে 4-5টা লাইন এক্সিকিউট করতাম, তাহলে সবগুলো আমি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রাখতাম, বোঝানোর জন্য যে এই ইফের শর্ত সত্যি হয়েছে বলে এই সেকেন্ড ব্র্যাকেট রেঞ্জের ভেতরে এই সবাই এক্সিকিউটেড হবে। এটা বোঝানোর জন্য একাধিক লাইন যেহেতু আমি লিখতেছি, এই এলসের মধ্যে, এই এলস কন্ডিশনের মধ্যে কারা পড়বে, এই পার্টি সবাই। মানে স্যার আপনি যদি স্যার ইফ এর ভিতরে হিসাব বিকাশ আমাদের করতে হতো, ইফ যদি আমরা দিতাম হচ্ছে যদি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা যায় তাহলে আমরা হিসাব বিকাশ করতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে স্যার আমরা এই ইফের মধ্যে আমি সেকেন্ড ব্র্যাকেট দ্যাট ইজ কার্লি ব্রেসেস আমরা ইউজ করতাম বোঝানোর জন্য যে ইফের এই শর্তটা সত্যি হয়েছে বলে এই পুরা ব্লক ইফের শর্ত সত্যি হয়েছে বলে এই পুরা ব্লক এক্সিকিউটেড হবে। Oh, I'm sorry, it's gone. ওকে, এর আগে আমি কি করছি তোমাকে এখানে ইফের পরে কয় লাইন, ওকে কাম। আচ্ছা, সো মানে এর আগে ইফের পরে এক লাইন এক্সিকিউট করে দেখাইছি না, এই জন্য কখনো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে নাই। আই হোপ দ্যাট অ্যান্সার্ড ইউর কোয়েশ্চেন। তারপরেও কোয়েশ্চেন থাকলে আরও যখন আমরা ইউজ করব আস্তে আস্তে এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। তাহলে এরিয়া বের করার সূত্র আমরা লিখে ফেলছি, এরিয়া বাই দিস টাইম ক্যালকুলেটেড হয়ে যাওয়ার কথা। এখন আমরা কি লিখতে পারি তাহলে? printf the area of the triangle with with side value and না দেই, triangle is percent f square centimeters। এখন এই পার্সেন্ট এফ এ কার ভ্যালু বসবে? এরিয়া। তাহলে আমি চলকের নামটা দিয়ে দিব পার্সেন্ট এফ। এইভাবে পার্সেন্ট এফ দিছি, তার মানে দশমিকের পরে কয় ঘর আচ্ছা স্যার, দেখাবে? একটা কোশ্চেন যে ছিল আমার, একটু পরে কোশ্চেন করো। 6টা। হ্যাঁ, এই যে পার্সেন্ট এফ কথাটা আমি বললাম, এই পার্সেন্ট এফ বলার পর মানে এই কারণে এরিয়াটা যখন প্রিন্ট হবে কয়টা দশমিকের পরে কয়টা ঘর ডিসপ্লে হবে? 6। আমি যদি চাই দশমিকের পরে 2টা ঘর ডিসপ্লে হোক, তাহলে আমি ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট এফ এর এইখানে আমি কি করব? আমি এখানে পার্সেন্ট এবং এফ এই কথাটার মাঝখানে আমি 0.2 অথবা 0.2 লিখে দিতে পারি। আমি যদি চাই দশমিকের পরে 3 ঘর ডিসপ্লে হোক, তাহলে আমি কি করব? পার্সেন্ট এবং এফ এর মাঝখানে আমি
0.3 অথবা 0.3 যে কোনো কথা লিখে দিতে পারি। মিস্টার স্যার রজত, আপাতত আমরা 4 লিখি স্যার। ওকে লিখতেছি। মিস্টার রজত কি প্রশ্ন ছিল? মানে আমারটা জেনারেল কোশ্চেন এমনি জানার জন্য যে মানে এস এর পর একটা স্পেস দিয়ে সাইড 3 বা সাইড 1 হচ্ছে, তো এখানে আমি যদি স্পেসটা না দিতাম কোনো প্রবলেম তো করতো? এটা এটা বলছো এরকম? এখন কেন নিশ্চুপ তুমি? হ্যাঁ, এরকম হলে কোনো সমস্যা নাই। আচ্ছা ওকে, তাহলে আমরা প্রোগ্রাম রান করি। সো প্রোগ্রামটা আবার আমি একটু গো থ্রু করি। কি করছি আমরা? প্রথমে তিনটা সাইড নিছি, অর্ধ পরিসীমা বোঝানোর জন্য এস নিছি, এরিয়া বোঝানোর জন্য এরিয়া নিছি, তারপর তিনটা সাইডের ভ্যালু নিছি, তারপর বলছি যে সাইড 1 এবং সাইড 2 এর যোগফল যদি সাইড 3 এর সমান বা ছোট হয় তার মানে ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে না, অথবা সাইড 2 আর 3 যদি সাইড 1 এর সমান বা ছোট হয় তাও তৈরি করা যাবে না, সাইড 3 আর 1 এর যোগফল যদি সাইড 2 এর সমান বা ছোট হয় তাও তৈরি করা যাবে না। অর দিয়ে এই শর্তগুলোকে দিছি আমরা। ইফের কন্ডিশনাল স্টেটমেন্টে যদি লজিক্যাল অর ইউজ করি তাহলে যে শর্তগুলো আছে তার মধ্যে যে কোনো একটা যদি সত্য হয়ে যায় তাহলে ইফের পুরো কন্ডিশন ট্রু বলে গণ্য হবে এবং পরের স্টেটমেন্ট এক্সিকিউট হবে। সো এই তিনটে শর্তর যে কোনো একটা যদি সত্যি হয়ে যায় তাহলে পুরো ইফের কন্ডিশন ট্রু বলে গণ্য হবে এবং প্রিন্ট করে দেখাবে যে ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে না। আবার তারপরে এলস আমরা দিছি, তার মানে যারা এই শুরুর অংশ মানবে না, যে ভ্যালুগুলোর কারণে ইফটা সত্য হবে না, ইফ ফলস হয়ে যাবে, ইফ সত্য না হলে ইফ ফলস হয়েছে, ইফ সত্য না হলে ইফের স্টেটমেন্ট এক্সিকিউট হয় নাই। সো ইফ ফলস হয়েছে, ইফ যদি ফলস হয় তখন এসে কোন অংশটা এক্সিকিউটেড হয়? এলস অংশ এক্সিকিউটেড হয়। ইফ যদি ফলস হয় তখন এসে এলস অংশ এক্সিকিউটেড হয়। আর ইফ যদি ট্রু হয়ে যায়, বাই এনি চান্স ইফ যদি ট্রু হয়ে যায় তাহলে এই 16 নাম্বার লাইন এক্সিকিউটেড হবে, এলস অংশ আর এক্সিকিউটেড হবে না। ইফ আর এলস এর মধ্যে যে কোনো একটা এক্সিকিউটেড হয়। ইফ এর কন্ডিশন যদি ট্রু হয়, রেজাল্ট যদি 1 হয় তখন হচ্ছে ইফের যে স্টেটমেন্ট দেওয়া সেটা এক্সিকিউট হবে, এলস এর কিছুই এক্সিকিউটার হবে না। আর ইফ যদি ফলস হয়, ইফের কন্ডিশন যদি ফলস হয়, এটার অ্যান্সার যদি 0 আসে তখন হচ্ছে ইফের স্টেটমেন্ট আর এক্সিকিউট হবে না, ইফের তখন কিছু এক্সিকিউট হচ্ছে না, তখন কি এক্সিকিউট হচ্ছে? এলসের সব কিছু এক্সিকিউট হচ্ছে। এলসের নিচে যদি এক লাইন এক্সিকিউশন করতাম তাহলে কোনো কার্লি ব্রেসের সেকেন্ড ব্র্যাকেট দিতাম না। এলসের মধ্যে আমি কয়েক লাইন এক্সিকিউট করাচ্ছি, এই জন্য এলসের সব কিছুকে একটা ব্লকের মধ্যে একটা কার্লি ব্রেসেস দিয়ে রাখছি। এবং দেখো আমি কার্লি ব্রেসেস দেওয়ার কারণে ইনডেন্টেশন হয়েছে অটোমেটেড 4 ক্যারেক্টার পরে এই লাইনগুলো আসছে। যদি না আসতো আমি নিজেই ট্যাবে চাপ দিয়ে বা স্পেসে চাপ দিয়ে এগুলোকে আমি অ্যালাইন করতাম, সো দ্যাট আমি যখন কোডটা দেখি আমি বুঝতে যেতে পারি যে এই তিনটা লাইন এই এলস ব্লকের মধ্যে, এই প্রিন্টএফটা এই ইফ ব্লকের মধ্যে, এই জন্য তারপরে ইনডেন্টেশন। এখানে আমরা এলস এর মধ্যে সূত্র কি দিছি? সূত্র দিছি অর্ধ পরিসীমা বের করার জন্য তিনটা সাইডের যোগফল 2 দিয়ে ভাগ, অর্ধ পরিসীমা বের হইলো। তারপর এরিয়া বের করার জন্য আমি সূত্র জানি স্কয়ার রুট s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, গুণফল সবার। সো স্কয়ার রুট এটা দেওয়ার জন্য, হ্যাঁ স্কয়ার রুট দেওয়ার জন্য আমরা কি করছি? স্কয়ার রুট দেওয়ার জন্য আমরা একটা ফাংশন ইউজ করছি, এটার নাম sqrt। sqrt ফাংশনটা এইভাবে আমরা লিখছি sqrt। sqrt ফাংশনটা কোথায় থাকে? sqrt ফাংশনটা হচ্ছে ম্যাথ হেডার ফাইলের মধ্যে থাকে। ম্যাথ হেডার ফাইলের মধ্যে আরেকটা কমনলি আমরা যে ফাংশন ইউজ করব ম্যাথ হেডার ফাইলের মধ্যে থাকে, সেই ফাংশনটার নাম কি? পাওয়ার ফাংশন। হ্যাঁ, সো sqrt ফাংশনটা আমরা আনছি, sqrt ফাংশনটা ম্যাথ হেডার ফাইলের মধ্যে থাকে। sqrt এর মধ্যে আমরা লিখে দিছি s ইনটু s মাইনাস a, দ্যাট ইজ s মাইনাস সাইড 1 ইনটু s মাইনাস সাইড 2 ইনটু s মাইনাস সাইড 3। সো এরিয়া বের হয়ে গেছে, দেন এরিয়াকে আমরা প্রিন্ট করছি। এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি, পার্সেন্ট এবং এফ এর মাঝখানে 0.4 দিছি, 0.4ও দিতে পারতাম, তার মানে দশমিকের পরে 4 ঘর প্রিন্ট হয়ে দেখাবে। আর এই ফরম্যাট স্পেসিফায়ার জায়গায় কার ভ্যালু এসে দেখাবে সেই চলকের নামটা আমি কমা দিয়ে লিখে দিছি। এখন রান করব। রজত কি জিজ্ঞেস করতে চাইছিলে বলো? মানে এমনি বলছিলাম যে মানে আমি মাইনাসের পরে উত্তর দিয়ে দিছি।
স্পেস দিছি, স্পেস না দিলে কি কোনো প্রবলেম আছে? না, প্রবলেম আমি নাই। শুনি নাই, আমার ফোন আসছিল মাঝে তো। আচ্ছা, উত্তর দিয়ে দিছি, প্রবলেম নাই। ওকে, লেটস রান अगेन। সো আমরা ফার্স্ট সাইডের ভ্যালু দিলাম 5, পরের সাইডের ভ্যালু দিলাম 6, পরের সাইডের ভ্যালু দিলাম 7। এন্টার করি নাই, কি হইতে পারে এনিওয়ান? স্যার ক্ষেত্রফল বের হয়েছে। হবে হবে ক্ষেত্রফল হবে, কি বের বের হবে। হবে নাকি হবে না? স্যার হবে। বের হবে। হয়েছে। ওকে, আমি আবার রান করি। এবার দিব একটা 2, একটা 3, একটা 5। একটার ভ্যালু 2, হবে না, একটার ভ্যালু 3, একটার ভ্যালু 5। এন্টার করি হবে নাই, না, হবে না স্যার। এন্টার করি নাই, কি হবে সমান চিন্তা হয়ে করো। গেছে। হবে না, সমান হয়ে গেছে। কি লাইন আসছে? ক্যান বি ইউজ টু ফর্ম আ স্যার ডায়াগ্রাম। ইফের সাথে স্যার যেটা অ্যাড করা হয়েছিল। হ্যাঁ, কি লাইন প্রিন্ট হয়েছে ঠিকমতো বুঝে পড়ো। The values cannot be used to form a triangle. এখন এই যে এক্সিকিউশনটা হয়েছে, এই এক্সিকিউশনে কোন কোন লাইন এক্সিকিউটেড হয়েছে আর কোন কোন লাইন এক্সিকিউটেড হয় নাই, আমাকে আপনারা একটু বলার চেষ্টা করেন। এইখানে কি কি বলছে, আমার কাছ থেকে ভ্যালু নিছে, লাস্টে বলছে যে ট্রায়াঙ্গেল ফর্ম হবে না, তাই তো? তার মানে প্রোগ্রাম যখন কম্পাইলড হয়েছে, লাইন নাম্বার 6 এক্সিকিউট হয়েছে, 5টা কুল মানে 5টা চলক ডিক্লেয়ার্ড হয়েছে, তখন আর কি এইভাবে হঠাৎ করে এটা যখন এরকম হয়ে যায়, আমার মানে ঊর্ধ্বভাগ উত্তপ্ত হয়ে যায়। বাট আসতেছে আর কি। আবার স্যার ক্লাসে অ্যালগরিদম করার আগে কি করা হয়েছিল স্যার? অ্যালগরিদম করার আগে হচ্ছে কুশল বিনিময় আর অ্যাসাইনমেন্ট। ওকে, আচ্ছা স্যার, যেটা বললাম, স্যার ফ্লোটের পরে সাইড 1 সাইড 2 সাইড 3 আর এস, এরপর আরেকটা স্পেস না দিলে কি প্রবলেম হইতো? না, কোনো প্রবলেম নাই। ওকে, তো এখন এইখানে যে ধরো 5টা চলক, এই 5টা চলক আমরা ডিক্লেয়ার করছি লাইন নাম্বার 6 এ। কম্পাইল হওয়ার সময় প্রথমে লাইন 6 কম্পাইলড হয়েছে, দ্যাট ইজ 5টা চলকের জন্য 5টা কম্পিউটারের 5টা জায়গায় স্পেস রিজার্ভ করে রাখা হয়েছে। হ্যাঁ, র্যামের মধ্যে। তারপরে 8 নম্বর লাইনে গিয়ে 8 নম্বর লাইন এক্সিকিউট হয়েছে, 9 নম্বর লাইন এক্সিকিউট হয়েছে, এইভাবে 13 নম্বর লাইন পর্যন্ত এক্সিকিউট হয়েছে। বলছে ভ্যালু দাও, আমরা ভ্যালু দিছি, ভ্যালুগুলো যোগ করা হয়েছে। এখানে ভ্যালুগুলো যোগ করার পরে 2, 3 এবং 5। তাহলে কোন শর্তটা সত্যি হয়েছে এই তিনটার মধ্যে? ভ্যালু ছিল 2, 3 এবং 5, কোন শর্তটা সত্য হয়েছে এই তিনটার মধ্যে? স্যার স্যার 1 নাম্বারটা। 1 নম্বর শর্ত, কারণ সাইড 1 এর ভ্যালু 2, সাইড 2 এর ভ্যালু 3, 2 এর 3 এ যোগ করলে 5, সাইড 3 5, তার মানে সমান বা ছোট কিনা? হ্যাঁ, সমান হয়ে গেছে, 5 = 5। তার মানে যে কোনো একটা মিলে গেছে, তার মানে কোনটা এক্সিকিউট হয়েছে? এই লাইন এক্সিকিউট হয়েছে। তার মানে কি হয়েছে? আর কি এলস এর মধ্যে প্রোগ্রাম কি রান করছে? না, পুরা এলস ব্লক রান না করে, যেহেতু ইফ সত্য হয়ে গেছে, ইফের স্টেটমেন্টটা এক্সিকিউটেড হয়েছে, এলস এর পুরা অংশটাকে ইগনোর করে জাম্প করে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। লাস্ট অংশে ওই যে দেখাইলো মানে ট্রায়াঙ্গেল ক্যান নট বি ফর্মড, এটাই আমি আপনাদের মাথায় দিতে চাচ্ছি যে যদি ইফ এক্সিকিউটেড হয়, ইফ যদি ট্রু হয়, ইফ যদি ট্রু হয়, তখন ইফের যে স্টেটমেন্ট সেগুলো এক্সিকিউটেড হবে, তখন এলস এর কিছু এক্সিকিউটেড হবে না, এলস এর সবকিছুই ইগনোরড হবে। পরের লাইনে অন্য কিছু থাকলে সেইগুলাতে যাইতো। আর যদি ইফ যদি ফলস হইতো, তাহলে ইফের কিছুই এক্সিকিউটেড হইতো না, তখন স্ট্রেইট ইফ ফলস হয়ে গেছে, তার মানে কোন ব্লকের স্টেটমেন্টগুলো এক্সিকিউটেড হইতো? এলস ব্লকের স্টেটমেন্টগুলো এক্সিকিউটেড হইতো। আই হোপ ইউ পিপল আর ক্লিয়ার আপ আচ্ছা আনটিল স্যার, দিস পয়েন্ট।
স্যার কোনো বাহুর তো মান ঋণাত্মক হইতে পারবে না, তো এটা কি অ্যাড করা যায় না? অবশ্যই যায়, আমরা এটাও করতে পারবো। তুমি কি চাও করব? হ্যাঁ স্যার, আমি একটু মানে দুইটা ইফ থাকলে এলস কিভাবে কাজ করে এটা একটু দেখতাম। ওয়াও রিসার্চ কি জোস। আরে এটা বলা লাগে না, বাদ দে। স্মলার দেন আমি 1 লিখতে পারি কোনো বাহুর মান। স্যার এই কন্ডিশনটা অন্য ইফটার মধ্যেই দেওয়া যায় না একসাথে? আমার এরর আসছে। আবার বলো। স্যার আমরা ফার্স্টে যে ইফটা দিয়েছি ওই ইফের মধ্যে এটা ইনক্লুড করা যায় না এই কন্ডিশনটা? কেন তুমি ওখানেই ইনক্লুড করতে চাও আর কেন আলাদা ইনক্লুড করতে চাই আমরা, দুইটারই পক্ষে বিপক্ষে যুক্তি তুমি চিন্তা করো, আমি একটু পরে উত্তর দিচ্ছি। ইয়েস স্যার, এটাই করেন স্যার। তাহলে স্যার আমরা নতুন একটা নিয়ে শিখবো স্যার, দুইটা ইফের মধ্যে এক্সিকিউশন কিভাবে হয় স্যার। আমার কল্যাণে তোমরা এগুলা শিখতে পারতেছো। ওয়াও রিসার্চ কি জোস। থ্যাংক ইউ। এখন দেখো কোন সাইড, শুনো, কোন সাইডের মান যদি 0 থেকে ছোট হয় তার মানে কি? মানে ঋণাত্মক ভুল ভ্যালু আসছে, তাই তো? আচ্ছা, ভুল ভ্যালু আসছে, তার মানে কি করা উচিত না, আর কোডটা রান করা উচিত না। আচ্ছা, তুমি প্রিন্ট করে কি দেখাইতে চাও? প্রিন্ট করে কি স্যার, যে the value can't be used to form a triangle. আমার এখানে কি প্রবলেম? রাইট, এটা আর প্রোগ্রাম তো রান হোক, এটা চাও না তুমি? হ্যাঁ স্যার এসটা কেন লিখছেন স্যার ব্র্যাকেটে? সে তিনটা ভ্যালুই তো নেগেটিভ হইতে পারে, একটা ভ্যালু নেগেটিভ হইতে পারে, দুইটা ভ্যালু নেগেটিভ হইতে পারে। যখন আমি জানি না যে কয়টা সিঙ্গুলার হবে কয়টা প্লুরাল হবে, তখন মানুষজন এইভাবে ইউজ করে, সিঙ্গুলার ফর্মটা আগে লিখে দেয় আর প্লুরালের অংশটা ব্র্যাকেটে লিখে দেয়। ইট ইমপ্লাইজ যে যেটাই হোক সেটার সাথে আমি মানে সিঙ্গুলার প্লুরাল আমি মেইনটেইন করছি। ইটস জাস্ট অ্যান ইংলিশ গ্রামার থিং, আর কিছু না। ঠিক আছে, এখন আমি কি চাই, এই রকম যদি হাঙ্কি পাঙ্কি কাহিনী হয়, আমার প্রোগ্রাম কি আর রান করার দরকার আছে? 15 নম্বর লাইন যদি ট্রু হয়, তাহলে এই 16 নম্বর লাইনটা এক্সিকিউট হোক, কিন্তু পরেরটুকু আর রান করার দরকার আছে না। না, আমরা প্রোগ্রামে রিটার্ন 1 যদি লিখি, তার মানে কোন ভ্যালুটা রিটার্ন হচ্ছে? 1 রিটার্ন হচ্ছে। আর 1 রিটার্ন হওয়া মানে প্রোগ্রাম সাকসেসফুল না, প্রোগ্রাম আনসাকসেসফুল, এক্সিট হয়ে যাবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কি বলছি বুঝছেন? আর যাই হোক, ওগুলাতে আমি এখন না যাই। সো ঠিক বুঝলেই স্যার। হ্যাঁ, রিটার্ন টাইপ তো তোমাদেরকে এখনো দেখাই নাই আর কি। হ্যাঁ, মানে এখানে তো ব্লকও দেখায়নি, এই জন্য কিছু করা যাচ্ছে না। আচ্ছা, লিখে রাখলাম। সব সময় তোমরা দেখে আসছো না যে নিচে লেখা থাকে রিটার্ন 0? জি স্যার, ওটা দেখি স্যার। রিটার্ন 0 কখন লেখা হয়? যখন প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউটেড হয়েছে and it's time to exit the program and it was successful. ওকে, তখন 0 রিটার্ন করা হয়। But when you want to exit the program, তুমি প্রোগ্রাম এক্সিট করতে চাও and you want to give the signal যে প্রোগ্রামটা সাকসেসফুল হয় নাই এবং আমি এক্সিট করতে চাই, তখন আমরা 1 রিটার্ন করি। আর যখন সাকসেসফুল এক্সিট করতে চাই, তখন আমরা 0 রিটার্ন করি। স্যার আমরা যদি এখানে রিটার্ন 0 লিখতাম তাহলে কি হতো স্যার? প্রোগ্রাম চলতো।
সরি, প্রোগ্রাম চলতো না, প্রোগ্রাম ওখানেই শেষ হয়ে যেত, কিন্তু সিগন্যাল দিতাম যে প্রোগ্রাম সাকসেসফুল। স্যার এতে মানে কি সমস্যা হয়েছে স্যার? এতে সমস্যা হচ্ছে মেমোরি অ্যালোকেশনের কিছু ব্যাপার থাকে, উইচ আমি এখন হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন নিয়ে এখন কথা বললে তোমরা এখন মানে তোমাদেরকে ওই বেসিকগুলো দেই নাই আর কি, হিপ স্ট্যাক অ্যান্ড অল আদার মেমোরি অ্যালোকেশন স্টাফ। সো এখন এগুলো নিয়ে আমি কথা না বলাটাই বেটার হবে। You're gonna get to know all this, no problem. আমরা সামনে এগুলো নিয়ে তো কথা আসবে, বলবো। বইয়ে তেমন দেখছো একটা নাই। আমার জন্য কত কিছু জানতে পারতেছে সবাই। কিছুই হয় নাই, তার বলতে পরবর্তীতে জানাবে, বুঝছো? এই যে জানার একটা আগ্রহ যে জন্মায় গেল। আর ওর জন্য ক্লাস করতেছি, আমাদের দিয়ে দেয় না। চ্যাটে তো আগুন জ্বলতেছে। আচ্ছা দেখো, ফার্স্ট সাইড 3, পরের সাইড -2, তারপরের সাইড 7। দেখো কি লেখা আসছে, এক্সিট স্ট্যাটাস 1, তার আগের লাইন কি আসছে? you should not have provided negative values. বুঝতে পারছো? তার মানে প্রোগ্রাম কোথায় গিয়ে থেমে গেছে, তুমি দেখো প্রোগ্রাম কোথায় গিয়ে থেমে গেছে, কত নম্বর লাইনে গিয়ে থেমে গেছে, কে বলতে পারবে? 17 বা 16। প্রোগ্রাম 17 নম্বর লাইনে গিয়ে থেমে 17 গেছে। লাইনে 17 লাইনে কি আছে স্যার? 17 নম্বর লাইনে গিয়ে থেমে গেছে, তাহলে কি পরের গুলো এক্সিকিউট হয়েছে? এই যে 19 না। থেকে 26 পর্যন্ত জি না স্যার। না, পরের গুলো এক্সিকিউট হয় নাই, বিকজ আমি এক্সিট করে দিছি, কিন্তু এক্সিট করছি কি স্ট্যাটাস দিয়ে? 1 স্ট্যাটাস দিয়ে। 1 রিটার্ন আমরা কখন করি? তখন যখন হচ্ছে আনসাকসেসফুল, এটা বুঝাইতে চাই, এক্সিকিউশন ইজ আনসাকসেসফুল। স্যার আপনি স্যার এবার স্যার নরমাল ভ্যালু দিয়ে আরেকবার একটু রান করবেন স্যার প্লিজ। আচ্ছা, আমি রিটার্ন কিছু করলাম না, আমি তোমার প্রশ্নের তোমার কথা মতো আমি রান করতেছি না, কিন্তু এরপরে লজিক্যালি তোমরা যে জিনিসটা দেখা উচিত সেটা আমি রান করতেছি। আমি রিটার্ন করলাম না, দ্যাট ইজ প্রোগ্রাম থেমে যাবে, এই ধরনের কোনো কমান্ড দিলাম না। ওকে, প্রোগ্রাম থেমে যাবে এই ধরনের কোনো কমান্ড আমি দিলাম না, তাহলে আমি কি রিটার্ন কিন্তু মুছে দিছি। তার মানে আমি কি বলতেছি? আমি বলতেছি যে 15 নম্বর লাইনে এরকম যদি কোনো নেগেটিভ ভ্যালু থাকে তাহলে দেখাবে যে তোমার নেগেটিভ দেওয়া উচিত ছিল না, কিন্তু প্রোগ্রাম কি থেমে যাবে? থেমে যাওয়ার জন্য কিছু বলছি? ঠিক আছে বাকি সবাই কি ক্লাসে আছো? আমি অনেকক্ষণ ধরে সকলের আওয়াজ শুনছি না। 11, তার মানে 2 জন নাই। কে কে নাই? তানভীর নেই, তানভীর। তানভীর কোথায় হারিয়ে গিয়েছে? তানভীর নাই, তানভীর নাই। স্যার এই মাত্র লেফট করতে স্যার। ওকে, তানভীর এমনিও নাই স্যার। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হারিয়ে গেছে। ওকে, স্যার আমি হ্যাঁ বলো। স্যার একটা ইফেক্ট কি দুটো এলস থাকতে পারে? না, আমাকে আগাইতে দিলে তোমরা এগুলো দেখবা, আমাকে তোমরা স্যার মাঝখানে একটু অন্য লাস্ট লাইনটা জিনিসে দেখানো নিয়ে যাবে? আসছো। সবই দেখানো যাবে, কি দেখতে চাও বলো? কোন লাস্ট লাইন? লাইন নাম্বার বলো। ওই আমার এরর দেখাচ্ছে তো বারবার। হ্যাঁ, তাই কোনো নিয়ে। সমস্যা নাই, এই কোড আমি দিয়ে দিব। কত নাম্বার লাইন আমার স্ক্রিনে দেখে বলো? লাস্ট লাইন, ওই যে printf the area of the triangle is percentage square kilometer স্কয়ার ও সেন্টিমিটার। আমি ও হ্যাঁ Okay. সেন্টিমিটার। আমাকে আমি যেখানে আছি সেদিকে মনোযোগ দাও মিস্টার রজত, ইউ উইল লার্ন বেটার। সো আমি যেটা বলছি যে এইখানে 15 নম্বর লাইনে আমি কন্ডিশন কি দিছি, কেউ নেগেটিভ হইলে 16 নম্বর লাইনে এটা দেখাবে। 16 নম্বর লাইনে বলবে যে ভাই তোর নেগেটিভ ভ্যালু দেওয়া উচিত ছিল না, কিন্তু তারপরে কি প্রোগ্রামটা কি থেমে যাবে কিনা, এক্সিটেড হয়ে যাবে কিনা, এই ধরনের কিছু দিছি? না। স্যার জি না স্যার জি না। এই টাইপ তো কিছু দেই না। আগে দিছিলাম রিটার্ন অফ হয়ে গেছিল, এখন কি অফ হবে, থামবে, স্টপ হয়ে যাবে, এমন কিছু No. কি বলছি? বলি নাই। তার মানে এই ইফ স্টেটমেন্ট যদি ট্রু হয় এই লাইন দেখাবে, দেখায় সে নিজের মতো এগিয়ে যাবে এবং
চলছে বাংলাদেশ, সে 18 নম্বর লাইনে যাবে, গিয়ে দেখবে সেটা কি হয়, তারপরে সেটা যদি 18 নম্বর লাইনের ইফ কন্ডিশন যদি ট্রু হয় 19 নম্বর লাইনে এক্সিকিউট করবে, 18 নম্বর লাইনের ইফ কন্ডিশন যদি ট্রু না হয় 19 নম্বর লাইনের স্টেটমেন্ট এক্সিকিউট করবে না, এলস ব্লকে চলে যাবে, এলস ব্লককে এক্সিকিউট করবে, প্রোগ্রাম তার পথে সে এগিয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ স্যার। আগে বলছিলাম হ্যাঁ কি স্যার, আগে বলছিলাম হচ্ছে আমি প্রশ্ন করছি বুঝতে পারছো কিনা আমার কথা। সো আমি হ্যাঁ গুড গুড আমি আগে এখানে থামাই দিছিলাম, এখন আর থামাচ্ছি না। এখন যদি নেগেটিভ ভ্যালু থাকে এই লাইন দেখাবে, কিন্তু প্রোগ্রাম চলবে। ওকে, চলো এখন চেক করে দেখি কি হয়। 3 minus 2 5 কি কি লাইন প্রিন্ট হয়েছে দেখো। হ্যাঁ, দুটো লাইন প্রিন্ট হয়েছে, আমারও একই। আচ্ছা, পড়ো কি কি লাইন, কেন এটা? You should not have provided negative value. The values can be. হ্যাঁ, কারণ এই দুইটা শর্ত মানে মানছে বলছে। একটা আসছে you should not have provided negative values, নেগেটিভ পাইছে এই জন্য বলছে, কিন্তু এটা বলে কি থেমে গেছে? না, থেমে যাওয়ার জন্য তো আমি কিছু বলি নাই। সো এগিয়ে গেছে প্রোগ্রাম, এগিয়ে গিয়ে ইফের যে শর্ত ছিল সেটা সত্য পাইছে, এই জন্য সেটা লাইনটা লিখছে যে এই ভ্যালুগুলো দিয়ে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা যাবে না। তার মানে প্রোগ্রাম চলছে, কিন্তু ইফের সেকেন্ড ইফের সাথে কিন্তু এলসও আছে, এই ইফের সাথে এলস আছে। এইটার মধ্যে খালি কোন অংশ এক্সিকিউটেড হয়েছে? ইফ অংশ এক্সিকিউটেড হয়েছে, কারণ এই ইফ এলসের মধ্যে একটাই এক্সিকিউটেড হবে। ইফের শর্ত যদি ট্রু হয় তখন ইফের নিচে যে স্টেটমেন্ট দেওয়া ছিল সেটা এক্সিকিউটেড হবে, আর ইফের শর্ত যদি ফলস হয় তাহলে এলসের যে ব্লকটা আমি আলাদা করে কার্লি ব্রেসেস দিয়ে আলাদা করে রাখছি, দ্যাট উইল বি এক্সিকিউটেড। আর এই ইফের সাথে কোনো এলস মেলস কিছু দেওয়া নাই, সো তাকে সত্য পাইছে, তার স্টেটমেন্ট এক্সিকিউট করছে। তাকে মিথ্যা পাইলে যদি এলস থাকতো তাহলে এলসেরটা এক্সিকিউট করতো, এখন তাকে মিথ্যা পাইলে কিছুই হইতো না, চলে যাইতো পরেরটায়। বুঝতে পারছেন আপনারা? একটা ইফের সাথে যদি এলস থাকে তাহলে হয় ওই ইফের স্টেটমেন্টস অথবা এলসের স্টেটমেন্টস এক্সিকিউট হবে, দুইটাই এক্সিকিউট হবে না। কিন্তু একাধিক যদি ইফ দিয়ে রাখো, সব ইফকেই চেক করবে এবং যার যারটা যদি সত্যি হয় এক্সিকিউট করবে। বুঝছেন কথাটা? আমার প্রোগ্রাম দেওয়াচ্ছে না স্যার, আমি সেম ভাবে করছি। মানে আমার প্রোগ্রামে স্যার হচ্ছে না, আমি তো এটা ছবি টেক্সটে দিব। লিংক দিয়ে দে তানভীর। এখন তো তোমাদেরকে আমি এডিট করতে দিব না স্যার। আমার মনে হয় এখন আমরা আপনারটা দেখি, পরে আমরা নিজেরা কাজ করে পরে জানাবো, নিজেদের দেখাবো। হ্যাঁ, দ্যাটস এটাই আমি বলতেছিলাম যে আমি পেস্ট স্যার করে আমি দিলাম। আমার লিংকটা পাঠিয়ে দিয়েছি, রান হচ্ছে, একটু দেখে দিয়ে। তুমি গ্রুপে তোমার কোড দিও পরে, মেসেঞ্জার গ্রুপে। কোড দিয়েছি, এখনই দিয়েছি, পরে দেখে দিয়ে। কারণ স্যার এখন যদি প্রত্যেকে স্যার কাজ করা শুরু করি আর একটা করে সমস্যা আমরা বলি স্যার আপনি ফার্স্ট লাইন দেখান, লাস্ট লাইন দেখান, তাহলে স্যার ম্যাসাকার হয়ে যাবে। তোমরা আমাকে আগাইতে দাও, আর তোমরা ইন্ডিভিজুয়ালি, আর যদি এটা দেখে এক্স্যাক্টলি করে থাকো, যদি কারেক্ট হয়ে থাকে তাহলে সেটা আমি আবার চেক করে দেওয়া লাগবে কেন? সেটা তো ঠিকই আছে, রান তো হচ্ছেই। যদি কোনো সমস্যায় পড়ো কোড কপি করে মেসেঞ্জার গ্রুপে দিও, আমি দেখলে আমি অ্যান্সার করে দিব, অন্যরা দেখলে অন্যরা অ্যান্সার করে দিবে। যেটা হচ্ছে কারেক্ট সেটাতে আবার এটা দেখে দেখে তুলছো, সেটাতে আবার কারেকশনের কি আছে? আচ্ছা, এখন আমাকে আগাইতে দাও। হ্যাঁ বলো স্যার। স্যার আপনি 10টা 12টা লাইন করার পর কিছু একটা মনে করে দিতে বলেছিলেন, কি বলেছিলেন? গুড। কমেন্ট কেমনে? হ্যাঁ, কমেন্টের সিনট্যাক্স এটা হচ্ছে তোমার হচ্ছে মানে তুমি লাইন কমেন্ট এইভাবে করা যায়। আরেকটা হচ্ছে কমেন্টের সিনট্যাক্স হচ্ছে যে তুমি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিতে পারো। আমি যদি এখানে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ বসাই তাহলে এই লাইনটা একটা কমেন্ট লাইন হিসেবে ডিটেক্টেড হয়ে যাবে।
এই লাইনটা কিন্তু আর কোড নাই, এই লাইনটা একটা কমেন্ট লাইন হয়ে গেছে। তার মানে যে কোনো লাইনকে যদি কমেন্ট তুমি এইখানে একটা লাইন বসাইতে চাও, তাহলে তুমি এরকম ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিলা, তুমি শুরুতে দিতে পারো, আগে দিতে পারো, পরে দিতে পারো, এনিওয়্যার দিতে পারো, দিয়ে তোমার ইচ্ছা মতো লিখতে পারো যে দিস ইজ আ নিউ syntax to write comments in C। তার মানে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এক লাইন কমেন্টে পরিণত হয়, আর যদি এই নোটেশনটা আমি শুরুতে যেটা শিখেছি ফরওয়ার্ড স্ল্যাশ এস্টারিস্ক, এটা যদি দাও তাহলে কি হয়, এই ফরওয়ার্ড স্ল্যাশ এস্টারিস্ক এটা ক্লোজ করার আগ পর্যন্ত যদি আমি এখানে এসে ক্লোজ করি, তাইলে এই পুরাটুকু এখন কমেন্ট হিসাবে নিয়ে নিচ্ছে। কারণ কি, আমি স্টার্ট করছি এখানে, এন্ড করছি কোথায়, এখানে। তার মানে কোনটা কোন কাজে ইউজ করবা। তুমি একটা ব্লককে পুরো নাই করে দিতে চাও, কিছুক্ষণের জন্য টেস্ট করতে চাও, টেস্ট করে মানুষজন, এক অংশ করে টেস্ট করে। সো ওই অংশকে আগে কমেন্ট হিসাবে মানে নন এক্সিকিউটেবল বানায় দেয়, বানায় দিয়ে পরেরটুকু টেস্ট করলো। এই দুইটা, এইগুলা আপনারা সামনে গেলে আরও যখন আপনাদের প্র্যাকটিস হবে আপনাদের আরও হাতে আসবে এবং মাথায়ও আসবে। সো ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ আমরা ইউজ করি সিঙ্গেল লাইন কমেন্টিং এর ক্ষেত্রে, আর ব্লক কমেন্টিং এর ক্ষেত্রে আমরা ইউজ করি ফরওয়ার্ড স্ল্যাশ এস্টারিস্ক। আবার হচ্ছে এই কমেন্টের ক্লোজিং আমরা কি করি, এস্টারিস্ক ফরওয়ার্ড স্ল্যাশ। একটা কোশ্চেন ছিল স্যার, বলো। দুই ধরনের কমেন্ট সিস্টেম শেখার দরকারটা কি স্যার? একসাথে তো সবসময় কাজ করা যায়। উত্তরটা তো আমি একটু আগেই দিছি। যদি এক লাইনের কিছু লিখতে চাও তাহলে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিবা। পুরা একটা 100 লাইনের একটা কোড অংশ, এই অংশ এখন রান করার তোমার দরকার নাই, ওই অংশকে তুমি আলাদা করে রেখে দিবা। 20 লাইন, 50 লাইন, 500 লাইনের তুমি কমেন্ট লিখতে চাও, এক্সপ্লেনেশন লিখে রাখতে চাও, এই অংশ এই জন্য এই লজিক দিয়ে আমরা করছি, যাতে পরের যেসব প্রোগ্রামার, পরে আরও 60 জন প্রোগ্রামার এনরোল হইলো এই গেমটা লেখার জন্য, তারা যাতে দেখে বুঝতে পারে। সো এক লাইনের শর্ট ওয়ান লাইনারও দরকার আছে, ডিটেলসও দরকার আছে। তোমার যখন যেটা লাগবে তুমি তখন সেটা ইউজ করবা। ওকে, anyone, any questions? ওকে, তাহলে এইটা কিভাবে করতে হয় আমরা বুঝছি। এখন দেখেন এই পুরো জিনিসটা আমি উল্টাবো কেমনে, আমি নতুন আর একটা রেপল নেই তারও। এত তোমাদের কি মাথা কাজ করতেছে এবং বুঝতেছো কিনা, এই প্রশ্নের উত্তর আমাকে সবাই দাও আগে। জি স্যার। না স্যার। জি স্যার বুঝতেছি স্যার। জি স্যার বুঝতেছি স্যার। করতেছে কাজ। ইনশাআল্লাহ আর অনেকক্ষণ দৌড়াবে। ফাতিনকে শুনলে আমি খুব এনার্জি পাচ্ছি। মানে ফাতিন, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না স্যার, সুস্থ। তাহলে ফাতিন বলে ফেলো না, লজ্জা কিসের? আমি আগের কোডটা এখানে কপি করে নিয়ে আসলাম, এটার নাম দিলাম 7.2, ক্লাস নাম্বার 7 এর 2 নম্বর কোড। আগের কোডটা কপি করে নিয়ে আসছে, এখন এটা বদলাবো বলতে কি, এখানে রেদওয়ান বলার পরে আমি যে অংশটা আনছিলাম সেটা আমি সরাই ফেললাম। দেখো, ইফে ফলস হওয়ার কন্ডিশন দিছিলাম, আর এলসে গিয়ে যদি ট্রায়াঙ্গেল ফর্ম হয় তাহলে কিভাবে ক্যালকুলেট হবে সেগুলো এলসে দিছিলাম। এখন আমি চাই ইফে ট্রায়াঙ্গেল যদি তৈরি হয় সেটা আমি ইফে দিব, আর ফলস হওয়ার কথাটা আমি এলসে দিব। কথাটা বুঝছেন আপনারা কি বলছি? ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝতে পারছি। আমি চাই যে এইখানে আচ্ছা মুছে দিলাম, যাও। আমি চাই এমন ভাবে ইফটা লিখবো যে ইফটা সত্য হইলে ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা ক্যালকুলেট করতে পারবো। আগে তো ছিল ইফ সত্য হইলে ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা ক্যালকুলেট করতে পারবো না। এখন আমি ইফটা লিখতে চাই যে ইফটা সত্য হইলে ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করতে পারবো।
তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া সহজ। ক্যালকুলেট করতে পারবো। ইফ যদি সত্য হয় তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করতে পারবো, সেটা আমি চাচ্ছি। তাহলে ইফের শর্তগুলো আমি কেমনে লিখবো? সাইড Side 1 one প্লাস plus সাইড 2 গ্রেটার দ্যান সাইড 3 এভাবে Smart. তিনবার। স্মার্ট। এটা হইতেই হবে এবং কি হইতে হবে? সাইড 2 এটাও হইতে হবে এবং আর কি সত্য হইতে হবে? সাইড 1 প্লাস সাইড 3 ইজ গ্রেটার দ্যান সাইড 2। এই সবগুলা দেখো আমরা কি করছি, লজিক্যাল অ্যান্ড ইউজ করছি। তার মানে এটাও সত্য হইতে হবে, এটাও সত্য হইতে হবে এবং এটাও সত্য হইতে হবে। তিনোটাই যদি সত্য হয় তার মানে তো তুমি এরিয়া ক্যালকুলেট করতে পারবা। এই কথাটার সাথে সবাই একমত কিনা? এখানে যে আমি জি, তিনটে স্যার। শর্ত লিখছি, তিনোটাই যদি সত্যি হয় তার মানে তো তুমি এরিয়া ক্যালকুলেট করতে পারবা নাকি? ইয়েস স্যার। আমরা লজিক্যাল অ্যান্ড ইউজ করছি, তার মানে ইফের এই কন্ডিশন ট্রু হওয়ার জন্য সবাইকে সত্য হইতে হবে। আর সবাই যদি সত্য হয় তার মানে তো আমি এরিয়া বের করতে পারবো। তাহলে ইফের কন্ডিশন যদি সত্য হয় তাহলে একটা ব্লক দিয়ে সেখানে কিন্তু আমি এরিয়া বের করতে পারি, রাইট? দেখছেন সবাই? এলসে গিয়ে আমি কি লিখবো? প্রিন্টএফ তারপর হবে না। printf these values can be used to form a triangle. এইটা বুঝছেন কিনা সবাই? সবাই একটু মুখ খোলেন। আমি করলাম কি, আমি হচ্ছে ইফের মধ্যে শর্তগুলো বদলাই দিলাম, এমন শর্ত দিলাম সবগুলো অ্যাম্পারসেন্ড অ্যান্ড দিয়ে কানেক্ট করলাম। আমার উদ্দেশ্য ছিল ইফের মধ্যে এমন শর্ত দিব যেটা সত্য হইলে আমি এরিয়া বের করতে পারবো, আর ইফের মধ্যে এমন শর্ত দিব যেটা ফলস হইলে এরিয়া বের করতে পারবো না, সেটা কথাটা আসবে। সো ইফের শর্ত যদি ফলস হয় তাহলে ইফের এই স্টেটমেন্ট ব্লক কি এক্সিকিউটেড হবে? না, হবে না। ইফের শর্ত যদি ফলস হয় কোনটা এক্সিকিউটেড হবে? এলস এর সাথে আমি যা দিছি তা এক্সিকিউটেড হবে। সো ইফের শর্ত যদি ফলস হয় এক্সিকিউটেড হবে যে these values cannot be used to form a triangle। আর ইফের শর্ত যদি ট্রু হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউটেড হবে এবং এরিয়া বের হবে। সো এই উদ্দেশ্যে ইফের শর্ত কি দিছি? শর্ত দিছি যে সাইড 1 এবং সাইড 2 সাইড 3 থেকে বড় হইতে হবে এবং মাস্ট, এবং সাইড 2 এবং সাইড 3 সাইড 1 থেকেও বড় হইতে হবে এবং কি হইতে হবে? সাইড 1 আর 3। এটা কি ঠিক লিখছি? পরেরটা শর্তটা 1 2 3 2 3 1 তারপরে 3 1 2। হ্যাঁ, ঠিক লিখছি। ওকে, সো এই জায়গাটা বুঝছেন কিনা সবাই? যদি না বুঝে থাকলে কেউ কথা বলেন, আর বুঝে থাকলে তো ফাইন। বুঝে থাকলে এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি নিব, আর না থাকলে আমি অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে। এখন স্যার বুঝতে পেরেছি স্যার। এনিওয়ান, এনি কোয়েশ্চেন সো ফার? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার একটা উইয়ার্ড কোশ্চেন আছে স্যার। বলে ফেলো। স্যার ইফ মানে একটা স্টেটমেন্ট স্যার আমরা ওই যে কার্লি ব্রেসেস দিয়ে লিখলাম স্যার, এর ভিতরে কি স্যার আরেকটা ইফ ইউজ করা যায়? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা এবং স্যার এগুলা আস্তে আস্তে দেখবো। ইফের সাথে তো আজকে সেকেন্ড ক্লাস পরিচিত হচ্ছি, নেক্সট 2-3 ক্লাসে এগুলোর সাথে পরিচিত হয়ে যাব আর কি। অবশ্যই স্যার যে কোনো ভাবে সেকেন্ডে যে ইফ দিয়ে লিখলেন ওটা একটু দেখানো যাবে? আমি একটু লিখতাম।
না, তুমি এখন লেখার জন্য আমি দেখাবো না, আমি দেখায় রাখবো আর তুমি লিখবা, নট দ্যাট। আমি কোড দিয়ে দিব, তুমি সেখান থেকে দেখে করবা। কোনো প্রশ্ন আছে কিনা বলো। না এমনিতে বুঝছি, এই যে দেখো বাট দেখো লেখা হয়নি। স্যার হুম স্যার ফ্লোট দিয়ে যেভাবে স্যার ভগ্নাংশ বুঝায় স্যার, এরকম স্যার ধনাত্মক সংখ্যা বোঝানোর মতো কোনো কিছু আছে স্যার? ধনাত্মক সংখ্যা বোঝানোর জন্য কোনো কিওয়ার্ড আমরা সি তে ইউজ করি না, আমরা যদি লাগে, যখন লাগে আমরা ম্যাথমেটিক্যালি বের করি আর কি, গ্রেটার দেন 0 কিনা এটা বলে বের করি। ওকে, তোমাদেরকে ছোট্ট আর একটা জিনিস দেখায় ফেলি, দেখায় হচ্ছে আমি অ্যাসাইনমেন্টে যাই। সবাইকে অ্যাসাইনমেন্ট লেখার জন্য রেডি? খাতা কলম বের করে আমাকে আওয়াজ দিয়ে বললেন। জি স্যার। হ্যাঁ রেডি। আচ্ছা রেডি হইলে আচ্ছা ইয়া দেখায় ফেলি, ম্যাথ এইচ এইখানে অ্যাড করছি না, তাহলে আমি যদি এখানে লিখি যে পাওয়ার 2,3, পাওয়ার 2,3 মানে কি জানেন? আচ্ছা এখানে না লিখি, এখানে দেখাই, দেখো যে পাওয়ার, এই যে ব্র্যাকেট, হ্যাঁ 2,3, এটার মানে কি জানেন? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3। ওকে, আমি যদি লিখতে চাই 7 স্কয়ার, তাহলে আমি কিভাবে লিখব? পাওয়ার 7,2 7,2, তার মানে কি 7 টু দি পাওয়ার 2। আমি যদি লিখতে চাই 10 টু দি পাওয়ার 13, 10 টু দি পাওয়ার 13, 10,13 তাহলে পাওয়ার কিভাবে লিখব? 10,13। 10,13। আমি যদি লিখতে চাই যে 5 টু দি পাওয়ার -2, তাহলে কিভাবে লিখব? 5,-2 -2। আমি যদি কিউব রুট 5 লিখতে গেলে স্যার কি 5,1/3 লিখতে হবে না স্যার? হ্যাঁ, কিউব রুট 5 কথাটার মানে কি? কিউব রুট 5 কথাটার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/3, তাই না? কিউব রুট 5 মানে কি 5 টু দি পাওয়ার 1/3 না? আপনারা সবাই তো ম্যাথে বিশেষ বিশেষ গ্রেড পেয়ে আসছেন, মুখ খোলেন না কেন? কিউব রুট 5 মানে 5 টু দি পাওয়ার 1/3। সো আমরা কি লিখতে পারি? 5 to the power 1/3 5, 1/3 sorry 1/3। ওকে, as this is a function, তুমি যখন সি তে এটা লিখবা তখন কি দিবা? অবশ্যই সেমিকোলন। এখন এটা ক্যালকুলেট, হ্যাঁ এটা ক্যালকুলেট করে আরেকটা চলকের মধ্যে ভ্যালুটা রাখতে পারো, দেন চলকটাকে প্রিন্ট করে দেখাইতে পারো, সি কে প্রিন্ট করে দেখাইতে পারো, অথবা ডাইরেক্ট এটাকেও প্রিন্ট করে দেখাইতে পারো। এটাকে কিভাবে প্রিন্ট করে দেখাবো? ওই যে একটা %f বা %d দিয়ে দিবা, আর ওই %d কোটেশনের পরে কমা দিয়ে এটা লিখবা, তখন ওই %f এর জায়গায় এটা প্রিন্ট হয়ে দেখাবে। স্যার বলো। আমি যদি রুট ওভার দিয়ে তারপর 5 স্কয়ার দেই তাহলে ওটা কিভাবে করব? একই সাথে রুট আর পাওয়ার। আমি স্ক্রিনশটটা অফ করে দিয়ে যাচ্ছিলাম, তুমি নিজে একটু চিন্তা করো না কি করতে চাও। তাহলে হচ্ছে স্যার 5 লিখলেই হবে স্যার, কারণ স্কয়ার আবার রুট যদি একসাথে দিয়ে দিতে প্রবলেম সলভ কি স্যার? হ্যাঁ জাস্ট ওটা বলার জন্য স্কয়ার না দিয়ে জন্য কিউব দেই বা সামথিং কিছু না, একই সাথে পাওয়ার আর রুটটা তাহলে তুমি হচ্ছে 2 খাতায় ডিভাইডেড বাই জিনিসটা 3। সাজাবা, হ্যাঁ খাতায় জিনিসটা সাজাবা, সাজায় তারপরে এখানে কিভাবে আনা যায় চিন্তা করে লিখবা। যেমন হচ্ছে তুমি যদি লিখতে চাও কিউব রুট না দিয়ে 7 রুট 12 স্কয়ার, হ্যাঁ তখন 7 রুট 12 স্কয়ার কে তুমি কি লিখতে পারো? 7 রুট টু দি পাওয়ার 12 হবে না স্যার? হ্যাঁ তখন 7 রুট 12 স্কয়ার কে তুমি কি লিখতে পারো? এইখানে 12 এর উপরে তো 2 আছে, আর ওখানে হচ্ছে কি হওয়া উচিত যে 12 টু দি পাওয়ার 2/7 হওয়া উচিত। সো 12, 2/7 লিখবে আর কি। এটা তো তোমার ম্যাথমেটিক্যাল নলেজ। এখানে লেখার সিনট্যাক্সটা হচ্ছে বেসটা আগে, কমা পাওয়ারটা তারপরে, দ্যাটস ইট, শেষ। ওকে, তাহলে আমি প্রেজেন্টেশন স্টপ করতেছি
অ্যান্ড রাইট নাও অ্যাসাইনমেন্ট লেখেন। ক্লাসে তিনজন নাই, তিনজন নাই না, দুইজন নাই, একজন হচ্ছে মানসুরা মুবাশশিরা, আরেকজনকে তানভীর হাসান, সে কোথায়? ওকে, অ্যাসাইনমেন্ট লেখার জন্য খাতা কলম বের করেন। আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট হবে, আচ্ছা তোমাদের বইয়ে যা আছে আজকের থেকে আমি একটু বইয়ের ব্যাপার স্যাপার ইন্ট্রোডিউস করি। ইউজারের কাছ থেকে 5টা সংখ্যা নিবে, এমন একটি সি প্রোগ্রাম লেখো যেটি ব্যবহারকারীর কাছ থেকে 5টি পূর্ণ সংখ্যা নিবে, পূর্ণ সংখ্যা ইন্টিজার নিবে। এমন একটি সি প্রোগ্রাম লেখো যেটি ব্যবহারকারীর কাছ থেকে 5টি পূর্ণ সংখ্যা নিবে, নিয়ে ওই 5টি পূর্ণ সংখ্যার যোগফলটি একটি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা নির্ণয় করবে। লিখছো? সবাই নিজেকে আনমিউট করেন, যার লেখা শেষ হবে আওয়াজ দিয়েন যে লিখছেন। হ্যাঁ হয়েছে। রজতের আওয়াজ পাইছি। হয়েছে স্যার হয়েছে। বাকি আমি কয়েকজনের আওয়াজ এখনো পাই নাই। হয়েছে ওকে, আরিয়ান, রিজন, তামিম, স্যার জারিফ। ডান। ওকে, স্যার স্যার জারিফ। জি স্যার। ওকে, তাহলে প্রথম প্রোগ্রাম ছিল ইউজারের কাছ থেকে 5টা ইনপুট নিবে, 5টা ইন্টিজার ভ্যালু নিবে, নিয়ে তাদের যোগফল বের করবে। যোগফলটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা সেটা প্রিন্ট করে রেজাল্ট দেখাবে। দ্যাট ওয়াজ ইওর ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে ইউজারের কাছ থেকে 2টা সংখ্যা নেওয়া হবে। 2টা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা ইন্টিজার নিবা, কিন্তু ফ্লোট দিয়ে কাজ করবে না, এটাতে ইন্টিজার নিয়েই করো। হ্যাঁ, ফ্লোট দিয়ে তুমি চাইলে করো, বাট আমি বলতেছি সবার জন্য সহজ করার জন্য আমি বলছি ইন্টিজার। ব্যবহারকারীর কাছ থেকে 2টো পূর্ণ সংখ্যা মান গ্রহণ করে, ইউজারের কাছ থেকে 2টা ইন্টিজার ভ্যালুর মান গ্রহণ করে তাদের মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করে স্ক্রিনে প্রদর্শনের জন্য একটি সি প্রোগ্রাম লেখো। মানে প্রোগ্রামটা কি করবে, ইউজারের কাছ থেকে 2টা ইন্টিজার ভ্যালু নিবে, ইন্টিজার ভ্যালু নিয়ে সেই দুইটার মধ্যে বড় যে ভ্যালুটা সেটা বের করবে, বের করে স্ক্রিনে দেখাবে। দুইটা সংখ্যা নিবে, 2টা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করে স্ক্রিনে দেখাবে, ইন্টিজার নিবে। হ্যাঁ হয়েছে। ওকে, সো আমি চাই যে এই 2টা আপনারা করবেন। আপনারা যদি আটকায় যান যে কোনো মোমেন্টে, আটকায় যাওয়ার কোয়েশ্চেন তো পরে আসবে, আগে তো আপনারা অ্যালগরিদম লিখবেন নিজের খাতায়। অ্যালগরিদম লিখে তারপরে আপনারা কি করবেন, অ্যালগরিদমটা লিখে দেন কোডটা ট্রাই করবেন। কোড নিয়ে আটকায় গেলে সেই কোডটা আপনারা গ্রুপে কোডটা দিবেন, রেপেলের লিংক দেওয়া লাগবে না, গ্রুপে কোডটা দিবেন। কোডটা দিয়ে আপনাদের ফ্রেন্ডরা আছে জিজ্ঞেস করবেন যে আমি বুঝতেছি না এখানে কোনো ভুল হয়েছে কিনা। ফ্রেন্ডরা আছে, সবাই দেখে দিতে পারবে। আমি যদি যখন আসবো আমি দেখে দিব। এটা কেন বলছি, কারণ ফ্রেন্ড একজন আরেকজনটা চেক করে দিও, মোস্ট অফ দ্য টাইম আমি থাকবো না। সো একজন আরেকজনের সাথে কোলাবোরেট করলে দেখা যাবে যে তোমার ব্যাপারটা ফাস্টার হচ্ছে। হ্যাঁ, তুমি বসে থাকতে হচ্ছে না, আরেকজনের মাথার থেকে তুমি একটা ইনপুট পাচ্ছ। সো গ্রুপে তোমরা কোড করার সময় যখন আটকায় যাবে, কোডটা কপি করে দিয়ে দিও, ওইটা ইনস্ট্যান্ট দেখে সাথে সাথে কেউ একজন সলিউশন বলে দিতে পারবে। আর যখন তোমার ফুল প্রোগ্রাম তখন তুমি রেপেলের লিঙ্ক দিও। বাট জেনারেলি গ্রুপে অ্যাসাইনমেন্টের আগ পর্যন্ত যেখানে যেখানে প্রবলেম ফেস করছো, কোডগুলো যদি তুমি শেয়ার করে দাও, কেউ না কেউ দেখে তোমাকে বলে দিতে পারবে। দিস ইজ মাই সাজেশন নাম্বার 1। অ্যান্ড সাজেশন নাম্বার 2 হচ্ছে অ্যাসাইনমেন্ট 100% ব্যক্তি এখন থেকে একটু সাবমিট করার ট্রাই করেন। দিস উইল কিপ ইউ ইন প্র্যাকটিস। তুমি যদি ভয়ও পাও, তোমার যদি নাও হয়, তাও তুমি যা করছো তাই সাবমিট করো, বাট
গেট ইনটু দ্য প্র্যাকটিস তাহলে হচ্ছে তোমার কোড করার হাতটা আসবে। আর তোমার জন্য মেসেঞ্জার গ্রুপ তো আছেই, যেখানে তুমি আটকাবা সেখানে তুমি মেসেঞ্জার গ্রুপে তোমার কোডটা দিয়ে দিও। আর কোডে আসার আগে কি করতে হবে, কোডে আসার আগে বসে অ্যালগরিদম লিখতে হবে। এই যে দুটো অ্যাসাইনমেন্ট দিলাম ওগুলোর অ্যালগরিদমগুলো আমি বলে দিব না। আই ওয়ান্ট ইউ পিপল টু ফিগার দিস আউট। যদি তুমি একা নিজে ফিগার আউট করতে না পারো, এইখানে তোমার কলেজের তোমার স্কুলের 2-3 করে তোমরা একজন সবাইকে চিনো, সো একজন একজনের সাথে কলে যাও, কলে গিয়ে কথা বলো, ডিসকাস করো, দেন তুমি অ্যালগরিদম বা স্টেপসগুলো ডিটারমাইন করো, দেন দরকার হলে 2 জন একসাথে করো, দরকার হলে 3 জন একসাথে করো। হ্যাঁ, একসাথে প্রসেসটা ঠিক করো, তারপরে নিজে না হয় স্পেসিফিক্স করলা। সো দ্যাট ওয়াজ মাই সেকেন্ড সাজেশন। অ্যান্ড লাস্ট পয়েন্টটা হচ্ছে যে টুডে ইজ 24th, সো আপনাদের মান্থলি ফিটা ডিউ থাকবে প্রতি মাসের 25th-এর মধ্যে। সো এটা নিয়ে আপনারা যখন পেমেন্টটা কমপ্লিট করবেন, আপনারা একটা পেমেন্ট ফর্ম আছে, সেই ফর্মটা একটু ফিল আপ করে দিন। দ্য লিঙ্ক টু দ্যাট ফর্ম ইজ ইন ইউর ইমেল, প্লাস আমি মেসেঞ্জার গ্রুপে কালকে বা পরশু দিয়েছিলাম। সো প্রতি মাসের তোমাদের মাসিক ফিটা 25 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা। সো টুডে ইজ 24th, টেক কেয়ার অফ দ্যাট। আর যখন এটা পেমেন্ট হবে করবা, তখন হচ্ছে পেমেন্ট ফর্মটা ফিল আপ করে দিও। আর 2-3 জনের অ্যাডমিশন ফিটা এখনো বাকি আছে, ডিউ আছে। অ্যাডমিশন ফি ওয়াজ 500, এটা শুরুতে দেওয়ার কথা ছিল, এটা যার যার বাকি, প্লিজ মেক শিওর ইউ ডু দ্যাট, ইউ কমপ্লিট দ্যাট পেমেন্ট অ্যাজ ওয়েল। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ইভেন অড নাম্বার বের করার কোনো সূত্র আছে, এটা বলা যাবে? কোনো সূত্র নাই। 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 থাকে তখন হচ্ছে জোড় সংখ্যা ইভেন, হ্যাঁ, থ্যাংক ইউ। আর 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 1 থাকে তাহলে অড। এটা বের করার একটা প্রসেস, আরো প্রসেস যদি তুমি চিন্তা করতে পারো, কুডোস টু ইউ। ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাস হবে প্রতি শনিবার এবং বুধবার সন্ধ্যা 7:30 থেকে 9:30। আজকে যে লিংক দেওয়া হয়েছে, দ্যাট লিংক উইল রিমেইন কনস্ট্যান্ট। সো আর তোমাদের কাছে নতুন লিংক যাবে না, নতুন SMS যাবে না। দিস লিংক আজকে যেটা দিয়ে ক্লাসে জয়েন করছো, দিস উইল রিমেইন কনস্ট্যান্ট। এই মিটিং কোড কনস্ট্যান্ট থাকবে, সো এটা কোথাও সেভ করে রাখো। সি ইউ অল অন স্যাটারডে। অ্যান্ড আমি সবার অ্যাসাইনমেন্ট দেখতে চাই। হোপফুলি অ্যাসাইনমেন্ট সবার দেখতে পারবো। যারা অ্যাসাইনমেন্ট দিছো তাদের ফিডব্যাকগুলো আমি আজকে সময় পাবো না, কালকের মধ্যে দেখে এই ক্লাসের জন্য যারা অ্যাসাইনমেন্ট দিছিলে তাদের ফিডব্যাকগুলো কালকের মধ্যে তোমরা ফিডব্যাক ফর্মে গিয়ে পেয়ে যাবা। কারো কোনো কথা আছে? পেমেন্টের ওই শীটটার লিংকটা আরেকবার দেওয়া যাবে? গ্রুপে কারো একটু উপর দিকে গ্রুপে যাও, পেয়ে যাবা। না হলে অন্য কেউ জারিফের সাথে একটু শেয়ার করো, তাও যদি কেউ না পাও আমার কাছে। আচ্ছা, আমি দিয়ে দিব নে। হ্যাঁ, আমি দিয়ে দিব। হ্যাঁ, ওই তো। আচ্ছা, গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, একজন আরেকজনের সাথে কথা বলে এই যে দেখো কত কিছু করে ফেলা যায়। আর তাও যদি তোমরা সবাই মিলে ফিগার আউট করতে না পারো, আমাকে বইলো, আমাকে মেনশন করে বইলো, আমি দিয়ে দিব। ওকে, এভরিওয়ান টেক কেয়ার, হ্যাভ এ গুড উইকেন্ড। আমরা শনিবারে দেখা হবে 7:30টার সময় উইথ দ্য সেম জয়েনিং লিংক ফর দ্য রেস্ট অফ আওয়ার কোর্স। ভালো থাকো সবাই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।